হ্যালো এইচএসসি 24 ব্যাচ বৃত্তের লেকচার 4-এ তোমাদের স্বাগত জানাই। আজকে আমি তোমাদের জন্য দুইটি সৃজনশীল প্রশ্ন সলভ করব। যে সৃজনশীল প্রশ্ন দুইটি খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে যে লেকচার 4-এ বৃত্তের আমরা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখব। খেয়াল করো, এখানে উদ্দীপকে আমাদের হচ্ছে একটা চিত্র দেওয়া আছে। তো সর্বপ্রথম আমাদের কাজ কি? সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে যে আমরা চিত্র থেকে এই চিত্রতে কি কি দেওয়া আছে ওই জিনিসটাকে আমরা একটু ভালো করে আগে দেখব যে চিত্রর মাঝে কি কি আছে। চিত্রটা যদি তুমি ভালো করে বুঝতে পারো তাহলে কিন্তু তুমি প্রশ্নগুলো খুব সহজেই কিন্তু সলভ করতে পারবা। তো দেখো, চিত্রতে আমাদের হচ্ছে দুইটা চিত্র দেওয়া আছে। প্রথম বৃত্তটার দিকে লক্ষ্য রাখো। এখানে কিন্তু এম হচ্ছে বৃত্তের কেন্দ্র এবং এই বৃত্তটি কি করেছে দেখো, ওয়াই অক্ষকে স্পর্শ করেছে এবং এক্স অক্ষের কর্তৃত অংশ দেওয়া আছে, অর্থাৎ ছেদাংশ দেওয়া আছে। যে এক্স অক্ষের ছেদাংশ হচ্ছে কি এবি, এইটা দেওয়া আছে। এই চিত্রটা থেকে আমরা এটা পাচ্ছি। এবার 2 নম্বর চিত্রটা থেকে দেখো, 2 নম্বর বৃত্তের যে চিত্র সেখানে কি দেওয়া আছে দেখো, যে এই বৃত্তটি লক্ষ্য রাখো যে এই বৃত্তটি হচ্ছে এক্স অক্ষকে স্পর্শ করেছে এবং এখান থেকে এটা হচ্ছে কি ওয়াই অক্ষের কর্তৃত অংশ, এই জিনিসটা দেওয়া আছে। এবং এখানে কি দেওয়া আছে দেখো, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। এই হচ্ছে আমাদের চিত্র। কি ক্লিয়ার? তো এই যে দুইটা বৃত্তের চিত্র, এটাই হচ্ছে আমাদের উদ্দীপক। এখন এই উদ্দীপক থেকে আমাদের কি করতে হবে, এখানে দেখো টোটাল 60টি সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে। এই প্রশ্ন 60টিকে আমাদের সলভ করতে হবে। কি ক্লিয়ার? তো তাহলে প্রশ্নগুলো দেখো, এখানে খ নাম্বার দিয়ে আমাদের টোটাল 60টি প্রশ্ন। তো আমরা এই 60টি প্রশ্নই কিন্তু আমরা একে একে প্রত্যেকটা প্রশ্নই কিন্তু আমরা সলভ করব। ঠিক আছে? তাহলে আমরা এখন প্রথম প্রশ্ন সলভে চলে যাই। তাহলে আমরা প্রশ্ন সম্পর্কে একটা ধারণা পেলাম, এবার আমরা সলভে চলে যাচ্ছি। দেখো, আমাদের প্রথম যে প্রশ্নটি দেওয়া ছিল, যে এখানে যে চিত্রটা ছিল ওটা উদ্দীপক, এই জন্য এখানে প্রত্যেকটা প্রশ্নতে উদ্দীপক দেওয়া আছে। এবার লক্ষ্য রাখো যে 1-3 কেন্দ্র বিশিষ্ট বৃত্ত যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে তাহলে বৃত্তটির সমীকরণ আমাদের বের করতে বলেছে। খুবই গুরুত্বপূর্ণ টপিক। তোমরা একটু মন দিয়ে একটু দেখো, একটু বোঝার চেষ্টা করো, কারণ মূল টপিকটা যদি বুঝতে পারো তাহলে সৃজনশীল প্রশ্নগুলো খুব সহজে বের করা যাবে। তো এখানে একটা জিনিস লক্ষ্য রাখো, আমাদের যে প্রশ্নটা দেওয়া ছিল যে এটা হচ্ছে একটা বৃত্ত, এই বৃত্তটি ওয়াই অক্ষকে স্পর্শ করবে, এটা হচ্ছে বৃত্ত। তো এখানে কি দেওয়া আছে দেখো, যে বৃত্তের কেন্দ্র হচ্ছে দেওয়া আছে যে 1 আর হচ্ছে 3 কেন্দ্র দেওয়া আছে এবং বৃত্তটি ওয়াই অক্ষকে স্পর্শ করেছে। তাহলে এটা এক্স প্রাইম, ওয়াই প্রাইম। এখন লক্ষ্য রাখো, একটা বৃত্ত যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে তাহলে কিন্তু আমরা জানি যে বৃত্তের ব্যাসার্ধ বের করতে হবে। লক্ষ্য রাখো, আমরা বৃত্তের সমীকরণ কখন বের করতে পারবো? যখন কেন্দ্র দেওয়া থাকবে আমাদেরকে ব্যাসার্ধ খুঁজে বের করতে হবে। যদি তুমি ব্যাসার্ধটা খুঁজে বের করতে পারো তাহলেই কিন্তু খুব সহজে বৃত্তের সমীকরণ সূত্রের মাধ্যমে আমরা কিন্তু বের করে নিতে পারবো। কি ক্লিয়ার? তো তাহলে এখন লক্ষ্য রাখো, একটা জিনিস মাথায় রাখবা, যদি একটা বৃত্ত ওয়াই অক্ষকে স্পর্শ করে, ওয়াই অক্ষকে যদি স্পর্শ করে তাহলে ব্যাসার্ধ হবে, দেখো তাহলে ব্যাসার্ধ আর ইকুয়াল হচ্ছে মডুলাস কেন্দ্রের ভুজ। অবশ্যই মাথায় রাখবা, যদি একটা বৃত্ত ওয়াই অক্ষকে স্পর্শ করে তাহলে ব্যাসার্ধ কি হবে? কেন্দ্রের ভুজ। তাহলে এখন বলো তো, এটা হচ্ছে কেন্দ্রের ভুজ আর এটা হচ্ছে কি কোটি। তাহলে ওয়াই অক্ষকে যেহেতু স্পর্শ করেছে তাহলে আমাদের মানটা কি হচ্ছে 1। এটা হচ্ছে কার মান? এটা হচ্ছে ব্যাসার্ধ। সেম, যদি আমাদের এই বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করত তাহলে এক্স অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ হবে কেন্দ্রের কোটি। কি ক্লিয়ার? তো যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে ব্যাসার্ধ কি হবে? কেন্দ্রের কোটি। এটা তোমরা কিন্তু মনে রাখবা। ঠিক আছে? তাহলে একটা জিনিস দেখো তো, আমরা যদি এখান থেকে ব্যাসার্ধ পেয়ে গেলাম, যে এখান থেকে এটা ব্যাসার্ধ হচ্ছে কত, দেখো ব্যাসার্ধ হচ্ছে কত, ব্যাসার্ধ হচ্ছে 1, ব্যাসার্ধ 1। তাহলে ওয়াই অক্ষকে স্পর্শ করেছে মানে হচ্ছে ব্যাসার্ধ কি? কেন্দ্রের ভুজ। তাহলে ব্যাসার্ধ পেয়ে গিয়েছো, তুমি কেন্দ্র দেওয়া আছে, তাহলে কি আমরা বৃত্তের সমীকরণ বের করতে পারি না? এখন সূত্রের মাধ্যমেই কিন্তু আমরা বৃত্তের সমীকরণটা বের করতে পারি। তাহলে আমরা বৃত্তের সমীকরণ আমরা কি জানি দেখো, যে আমরা জানি দেখো যে বৃত্তের সমীকরণ, তাহলে সমীকরণের সূত্রটি কি ছিল? যে এক্স মাইনাস ওয়াই। দেখো বৃত্তের সমীকরণ যেটা ছিল আমরা
দেখো এক্স মাইনাস এইচ, কারণ আমরা জানি যে কেন্দ্রটা কি, কেন্দ্র হচ্ছে এইচ আর কে। এটা যদি আমরা ধরে নিই যে কেন্দ্র হচ্ছে এইচ কে, তাহলে এক্স মাইনাস এইচ, তাহলে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই মাইনাস কে অর্থাৎ 3 তার উপর হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে কি 1 স্কোয়ার, কারণ ব্যাসার্ধ ছিল কত 1। এখন এটাকে যদি তুমি সলভ করো তাহলে কিন্তু তুমি কি হচ্ছে বৃত্তের সমীকরণ কিন্তু পেয়ে যাচ্ছ, আর এই বৃত্তের সমীকরণটা আমাদের কিন্তু বের করতে বলেছিল। তাহলে আশা করি তোমরা এই সলভটা পারবা। দেখো এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে কত 1। এখন সবগুলোকে আমরা একদিকে যোগ করে নিই, তাহলে যা পাবো সেটা আমাদের বৃত্তের সমীকরণ, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 6y। এখন দেখো এখানে +1 এখানে +1 কেটে গেল, +9 ইকুয়াল হচ্ছে 0। তা দেখো এটা আমরা পেলাম, এটাই কিন্তু আমাদের বৃত্তের সমীকরণ। এই বৃত্তের সমীকরণটা কিন্তু আমাদের বের করতে বলেছিল। তাহলে দেখো যদি তুমি কেন্দ্র দেওয়া থাকে, ব্যাসার্ধ যদি খুঁজে বের করে নিতে পারো, তাহলে বৃত্তের সমীকরণটা খুব সহজেই কিন্তু বের করতে পারো। তো এখানে আমরা নতুন 2টা কনসেপ্ট শিখলাম। সেটা কি, যদি একটা বৃত্তের কেন্দ্র দেওয়া থাকে, বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে, তাহলে ব্যাসার্ধ কি হবে কেন্দ্রের কোটি। যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে ব্যাসার্ধ কেন্দ্রের কোটি, যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে তাহলে ব্যাসার্ধ কেন্দ্রের ভুজ। কি রাইট? কমপ্লিট? তো তোমরা বুঝতে পেরেছো তো বিষয়টা? তা দেখো পরবর্তী যে প্রশ্ন আমরা হচ্ছে এবার খ নম্বর প্রশ্নটি দেখব 4 নম্বর সৃজনশীল প্রশ্নের জন্য। দেখো খ নম্বর প্রশ্নটি একটু লক্ষ্য রাখো, এখানে উদ্দীপকের কোনো প্রয়োজন নাই, বাট উদ্দীপকটা দেওয়া আছে, কারণ যদি উদ্দীপকের হেল্প লাগে এই জন্য প্রত্যেকটা প্রশ্নেই সলভে আমি উদ্দীপকটা কিন্তু দিয়ে রেখেছি, ঠিক আছে? তাহলে এখানে কি বলেছে প্রশ্নটা দেখো, যে r = 4 cos θ বৃত্তটির কেন্দ্রের কার্তেশীয় স্থানাঙ্ক বের করো। আচ্ছা, কেন্দ্রের কার্তেশীয় স্থানাঙ্ক মানে কি করতে হবে, প্রথমে এটাকে বৃত্তের সমীকরণে কনভার্ট করতে হবে, তারপরে কেন্দ্র বের করতে হবে। কার্তেশীয় স্থানাঙ্ক মানে কি, এক্স আর ওয়াই এর মান, এটা আমাদের কিন্তু বের করতে বলেছে। কি ক্লিয়ার? তো বৃত্তের কেন্দ্র সেটা কিসে, এক্স আর ওয়াই এর মাধ্যমে, অর্থাৎ কেন্দ্রের ভুজ আর কোটি, এই জিনিসটা আমাদের বের করতে বলেছে। তাহলে এখন আমরা এটা বের করি। তাহলে লক্ষ্য রাখো যে আমরা এটা পোলার সমীকরণ দেওয়া আছে, সর্বপ্রথম এটাকে আমরা কার্তেশীয় সমীকরণে কনভার্ট করব, এবং কার্তেশীয় সমীকরণটা বৃত্তের সমীকরণ হবে, এবং ওই বৃত্তের সমীকরণ থেকে আমরা কেন্দ্র বের করে নিব। তাহলে লক্ষ্য রাখো আমরা যদি এখানে সলভ করি, দেখো যে আমরা এখান থেকে বলতে পারি যে আর যদি উভয় পক্ষকে আমরা এখন r দিয়ে গুণ করে দিই, তাহলে r² ইকুয়াল হচ্ছে 4r cos θ, এটা আমরা বলতে পারি। এবং আমরা কিন্তু জানি যে x ইকুয়াল হচ্ছে r cos θ আর y ইকুয়াল হচ্ছে কি r sin θ, এটা কিন্তু আমরা জানি যে x ইকুয়াল হচ্ছে r cos θ আর y ইকুয়াল r sin θ। এটা মনে রাখবা যে যদি কার্তেশীয় থেকে পোলার বের করি তাহলে আমাদের x এর মান হচ্ছে r cos θ, y এর মান হচ্ছে r sin θ। তাহলে এখন লক্ষ্য রাখো তো, আমরা যদি এখান থেকে মানটা বসাই, r² মানে কি x² প্লাস y², আর 4r cos θ মানে কি 4x, এটাকে যদি আমরা বাম পাশে পার করে নিই তাহলে দেখো তো x² প্লাস y² মাইনাস 4x ইকুয়াল হচ্ছে কত 0। এটা আমরা কি পেলাম, বৃত্তের সমীকরণ। এখন আমাদের বৃত্তটির কেন্দ্রের কার্তেশীয় স্থানাঙ্ক, তাহলে বৃত্তের কেন্দ্র আমাদের বের করতে বলেছে। তাহলে আমরা যদি এখন এখান থেকে কেন্দ্র বের করি, তাহলে আমরা কিন্তু জানি যে কেন্দ্রের ভুজ যদি হয়, দেখো কেন্দ্রের ভুজ মাইনাস জি ইকুয়াল, আমাদের সূত্রটা কি ছিল, x এর সহগ ডিভাইডেড বাই -2, তাহলে x এর সহগ ডিভাইডেড বাই -2 ইকুয়াল হচ্ছে 2। আর কেন্দ্রের কোটি, দেখো আমি সূত্রটা আবার বলছি, কেন্দ্রের কোটি, তাহলে কেন্দ্রের কোটি হচ্ছে কি y এর সহগ ডিভাইডেড বাই -2। y এর এখানে কি কোনো কিছু আছে, y চলকযুক্ত কোনো কিছু নাই, তাহলে এখানে আমাদের কি করতে হবে বলো তো, y এর এখানে হচ্ছে 0। তাহলে এই যে আমরা পাচ্ছি যে অতএব কেন্দ্র, দেখো অতএব কেন্দ্র, তাহলে আমরা এখান থেকে কি বের করতে পারি, দেখো যে কেন্দ্র হচ্ছে 2,0, এটাই হচ্ছে আমাদের যে এই বৃত্তটির কেন্দ্রের কার্তেশীয় স্থানাঙ্ক। কি কনসেপ্ট ক্লিয়ার? তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তোমরা কিন্তু কমেন্টে জানাও, কারণ আমি কিন্তু তোমাদের জন্য সাজেশনমূলক ক্লাস নিচ্ছি, এবং এই ক্লাসগুলো যদি তোমরা ভালো করে প্র্যাকটিস করো, এই প্রবলেমগুলো যদি তোমরা প্র্যাকটিস করো, এই টপিকের অঙ্কগুলো যদি তোমরা ভালো করে বুঝে নিতে পারো, তাহলে ইনশাল্লাহ কিন্তু তোমরা পরীক্ষাতে কমন পাবা, ঠিক আছে? তাহলে আমাদের হচ্ছে এইটা আমাদের কমপ্লিট, আমরা খ নম্বর প্রশ্নটি কমপ্লিট করলাম। এবার আমরা গ নম্বর প্রশ্নটি দেখব। ওকে, খেয়াল করো, এবার গ নম্বর প্রশ্নটা দেখো, মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন গ নম্বর। এবং যারা এইচএসসি 25 ব্যাচ আছো তাদের ইয়ার চেঞ্জ পরীক্ষার জন্য কিন্তু এই টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ।
কারণ হচ্ছে তোমরা সামনে যেহেতু তোমাদের ইয়ার চেঞ্জ পরীক্ষা, তোমাদের মাথায় এখন বিভিন্ন টেনশন হতে পারে যে লাস্ট মুহূর্তে আমরা কোন টপিকগুলো পড়বো, আমাদের পড়াশোনা এলোমেলো হয়েছে, অগোছালো হয়ে আছে, আমরা কিভাবে এটাকে গুছিয়ে পড়বো। তোমাদের জন্য বলছি যে তোমাদের জন্য এই পরামর্শই থাকবে, তোমরা এই ক্লাসগুলো যদি ভালো করে করো, এই সাজেশনমূলক ক্লাসগুলোই যদি তোমরা ভালো করে দেখো, এই প্রশ্নগুলো যদি তোমরা ভালো করে প্র্যাকটিস করো, তাহলে ইনশাল্লাহ তোমাদের ইয়ার চেঞ্জ পরীক্ষাও কিন্তু ভালো হবে। ঠিক আছে, তোমরা আর যাই হোক হতাশ হবে না। ঠিক আছে, এই টপিকগুলো থেকেই কিন্তু প্রশ্ন তোমরা কমন পাবা। ওকে, এখন একটা জিনিস লক্ষ্য রাখো যে গ নাম্বার প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এম কেন্দ্রবিষ্ট বৃত্তে এ বি জ্যায়ের দৈর্ঘ্যটা দেওয়া আছে। লক্ষ্য রাখো চিত্র, এম কেন্দ্রবিষ্ট বৃত্তে মানে এই বৃত্তটাই, এ বি জ্যায়ের দৈর্ঘ্য দেওয়া আছে। দেখো এ বি জ্যায়ের দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা কিন্তু দেওয়া আছে। ওকে, তাহলে এ বি জ্যায়ের দৈর্ঘ্য মানে কি, দেখো যে আমরা এখান থেকে বলতে পারি এ বি জ্যায়ের দৈর্ঘ্য। দেখো তো এ বি জ্যায়ের দৈর্ঘ্যটা কি, এক্স অক্ষের ছেদাংশ না, এক্স অক্ষের কর্তৃতাংশ না, এক্স অক্ষের ছেদাংশ। তাহলে আমরা যদি এক্স অক্ষের ছেদাংশ নির্ণয় সূত্রটা দেখি যে এ বি জ্যায়ের দৈর্ঘ্য কি, 2√/g² - c ইকুয়াল হচ্ছে কত, 16, এটা দেওয়া আছে। তাহলে এখন দেখো আমরা এখান থেকে বলতে পারি যে √g² - c ইকুয়াল হচ্ছে এই 2 এদিকে দিলে 8 হয়ে গেল। এখন দেখো এখান থেকে আমরা যদি উভয় পক্ষকে বর্গ করি, তাহলে g² - c ইকুয়াল দেওয়া আছে কত, 8² মানে 64। এটা আমরা একটা ইকুয়েশন পাচ্ছি, আপাতত এটা লিখে রাখলাম। আচ্ছা, এখন আরেকটা জিনিস লক্ষ্য রাখো, যেহেতু বৃত্তটা এম কেন্দ্র বিশিষ্ট, এখানে কি আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি না বলো তো, যে বৃত্তটা এম কেন্দ্র বিশিষ্ট, কোনো অসুবিধা নাই। এবার তোমরা একটা জিনিস লক্ষ্য রাখো, এই বৃত্তটা কি ওয়াই অক্ষকে স্পর্শ করেছে না? তাহলে আমরা কিন্তু একটা জিনিস বলতেই পারি, এটা তোমরা মনে রাখবা যে বৃত্ত, দেখো বৃত্তটি ওয়াই অক্ষকে স্পর্শ করলে কেন্দ্রের কোটি ইকুয়াল স্পর্শ বিন্দুর কোটি। এটা 100% তোমরা মনে রাখবা। কি বোঝা গেল বিষয়টা? দেখো একটা বৃত্ত যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে আর ওই স্পর্শ বিন্দু যদি দেওয়া থাকে, তাহলে কিন্তু আমরা এটা বলতে পারি যে এই কেন্দ্রের কোটি যেটা হবে সেটাই হচ্ছে স্পর্শ বিন্দুর কোটি। কি ক্লিয়ার তো? তাহলে এর উল্টোটা যদি আমরা বলি বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করবে, তাহলে বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে কেন্দ্রের ভুজ হবে স্পর্শ বিন্দুর ভুজ। কি ক্লিয়ার তো? বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন দেখো আমরা কি এখান থেকে বলতে পারি না যে আমরা কিন্তু এই কেন্দ্রের ভুজ কত এটা জানি না, বাট আমরা বলতে পারি যে কেন্দ্রের কোটিটা হচ্ছে কত, কোটিটা হচ্ছে 6, এটা আমরা বলতে পারি। তাহলে এখন একটা জিনিস দেখো যে এখান থেকে যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা কেন্দ্রে দেখো যে বৃত্তের কেন্দ্র লক্ষ্য রাখো, বৃত্তের কেন্দ্র, তাহলে আমরা বৃত্তের কেন্দ্রের ভুজটাকে ধরে নিলাম এইচ, আর কোটিটা কি বলতো, কোটিটা হচ্ছে কত, 6। আমরা এটা কি কেন্দ্র পেলাম না? 100% এটা কিন্তু আমরা কেন্দ্র পেলাম। কি ক্লিয়ার তো? আমরা এখান থেকে কেন্দ্র কিন্তু পেয়ে গেছি। আচ্ছা, এইচ যেটা মনে করো যে এখানে এইচ যেটা আমরা ধরে নিব, এখানে এইচ ইকুয়াল হচ্ছে কত, -g। আমরা বলতে পারি যে এইচ এর মানটাই হচ্ছে কত, -g। এখানে একটা জিনিস লক্ষ্য রাখো, আমাদের কি বলেছে, বৃত্তের সমীকরণ বের করতে বলেছে। তাহলে বৃত্তের সমীকরণ যদি আমাদের বের করতে বলে, তাহলে আমরা যদি কেন্দ্রটা পাই আর ব্যাসার্ধ যদি পাই, তাহলেই কিন্তু আমাদের কি হবে, আমাদের বৃত্তের সমীকরণটা আমরা বের করে নিতে পারবো, তাই না? আচ্ছা, এখন একটা জিনিস লক্ষ্য রাখো, আমরা যদি এই জায়গায় বলতে পারি, দেখো তো যে যেহেতু আমরা এখান থেকে কেন্দ্রের কোটিটা পেলাম, কোটি পেয়েছি না, তাহলে আরেকটা জিনিস লক্ষ্য রাখো, আমরা কিন্তু এখান থেকে বলতে পারি যে ওয়াই অক্ষকে স্পর্শ করলে, দেখো তো ওয়াই অক্ষকে স্পর্শ করলে f² ইকুয়াল কি হয়, c হয়। এটা কিন্তু আমরা জানি যে একটা বৃত্ত যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে তাহলে f² ইকুয়াল কি, c। ধ্রুবকের মান আমরা বের করতে পারি। যদি একটা বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে কি, তাহলে g² ইকুয়াল হচ্ছে c, এটা আমরা জানি। তাহলে এখান থেকে কি আমরা c এর মানটা পেয়ে যাচ্ছি না? দেখো তো ভাইয়া, f এর মান কত, 6, তাহলে 36 ইকুয়াল হচ্ছে কত, c। আমরা দেখো c এর মান কিন্তু এখান থেকে পেয়ে গেলাম।
এখন আমাদের অজানা মান কি বলতো? আমাদের অজানা মান হচ্ছে এই যে হচ্ছে এইচ। এখন বলো এইচ মানে কি? মাইনাস জি। তাহলে এখান থেকে আমরা যেহেতু সি এর মানটা জানি, তাহলে কি আমরা মাইনাস জি এর মান করলে আমরা বৃত্তের কেন্দ্র পেয়ে যাচ্ছি না? আমরা কিন্তু কেন্দ্রটা পেয়ে যাচ্ছি। তাহলে এখন দেখো আমরা যদি এই মানগুলো এখানে বসাই, যে বা জি স্কোয়ার, ওকে, তাহলে দেখো যে জি স্কোয়ার ইকুয়াল মাইনাস সি, তাহলে সি এর মান কত? 36। যদি ওইদিকে পাঠাই দিই তাহলে হচ্ছে 36 আর হচ্ছে তাহলে 100 বা জি ইকুয়াল হচ্ছে প্লাস মাইনাস 10। ওকে, এখন একটা জিনিস লক্ষ্য রাখো, আমরা কার মান বের করবো বলো তো? মাইনাস জি এর মান বের করব। তাহলে যদি তুমি মাইনাস জি এর মান বের করো, তাহলে এখানে দেখো, এখানে আমরা কিন্তু জি এর মান পাচ্ছি কয়টা? দুইটা। দেখো, একটা জি ইকুয়াল পাচ্ছি 10 আর একটা জি ইকুয়াল পাচ্ছি কত? মাইনাস 10। এই তো পাচ্ছি। কিন্তু আমাদের কি জি এর মান লাগবে না মাইনাস জি এর মান লাগবে বলো তো? আমাদের কিন্তু মাইনাস জি এর মান লাগবে। তাহলে আমরা যদি মাইনাস জি এর মান বের করতে চাই, তাহলে এখান থেকে আমরা কোনটা বের করব? এখান থেকে আমরা কোনটা বের করতে পারি? দেখো, যদি আমরা মাইনাস জি এর মান বের করি, তাহলে জি এর মান দেখো মাইনাস জি যদি নিই, তাহলে উভয় পক্ষকে আমরা হচ্ছে যে কোনো একটাকে মাইনাস দিয়ে আমরা গুণ করে দিই। তাহলে মাইনাস দিয়ে যদি গুণ করো, তাহলে এখান থেকে দেখো তো তুমি জি এর মান কি পাচ্ছ? যে যদি তুমি এটাকে মাইনাস দিয়ে গুণ করো, তাহলে এখানে কি হচ্ছে? মাইনাস। তাহলে মাইনাস জি এর মান হচ্ছে কত বলো তো? মাইনাস জি এর মান হচ্ছে মাইনাস 10। কি ক্লিয়ার তো? জি এর মান যদি 10 হয়, তাহলে মাইনাস জি এর মান কত? মাইনাস 10 হবে। তাহলে এখান থেকে কিন্তু আমরা বের করতে পারি, যে এখান থেকে লক্ষ্য রাখো, যে এখান থেকে আমরা কি পাচ্ছি? যে জি এর মান হচ্ছে কি? মাইনাস 10। তাহলে এই যে দেখো, যে এখান থেকে আমরা নিতে পারি যে অতএব জি ইকুয়াল হচ্ছে কত? যেহেতু মাইনাস জি এর মান আমরা বের করব, তাহলে মাইনাস জি এর মান হচ্ছে মাইনাস 10। এটা আমরা কিন্তু মাইনাস জি এর মান পাচ্ছি। মাইনাস জি এর মান পাচ্ছি আমরা কত? মাইনাস 10। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি কি পেলাম? এখান থেকে আমরা কি কি পেলাম? আমরা দেখো কেন্দ্র পেয়ে গেছি, আমরা ব্যাসার্ধও কিন্তু এখান থেকে আমরা বের করতে পারি। এখন কথা হচ্ছে দেখো, যে আমরা যদি বৃত্তের সমীকরণটা ধরে আমরা যদি মানগুলো বসাই দিই, তাও কিন্তু এখানে হয়ে যাবে, কারণ জি এফ সি এর মান আমরা পেয়ে গেছি। তাহলে এখন আমরা বৃত্তের সমীকরণ যদি নিই, দেখো আমরা জানি যে বৃত্তের সমীকরণ, লক্ষ্য রাখো তো, যে আমরা জানি বৃত্তের সমীকরণ, লক্ষ্য রাখো বৃত্তের সমীকরণ, খেয়াল করো, বৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টু জি অফ এক্স টু এফ অফ ওয়াই প্লাস সি ইকুয়াল হচ্ছে 0। এটা ছিল আমাদের বৃত্তের সমীকরণ। এখন এখানে যদি আমরা মানগুলো বসাই দিই, এটাতে যদি আমরা মানগুলো বসাই দিই, জি এফ আর সি এর মান যদি আমরা এখানে বসাই দিই, তাহলেই কিন্তু আমরা কি পাবো? দেখো, আমরা যদি জি এফ আর সি এর মানটা এখানে বসাই দিই, তাহলেই কিন্তু আমরা এখানে কি পাবো? আমরা কিন্তু মানগুলো পেয়ে যাব। কি ক্লিয়ার তো? তাহলে এখন একটা জিনিস লক্ষ্য রাখো, আমরা যদি মান বসাই কি পাচ্ছি? দেখো, এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস 2 ইন্টু জি এর মান। তাহলে জি এর মান কত? জি এর মান হচ্ছে, দেখো জি এর মান এখানে কত পাচ্ছি? মাইনাস 10। জি এর মান কত পাচ্ছি? মাইনাস 10। আমরা ডিরেক্ট যদি জি এর মানটা বের করি, তাহলে জি এর মান কি হবে? এখানে মাইনাস 10, কারণ আমাদের কেন্দ্রটা কি আসলে মাইনাস জি। তাহলে এই জায়গায় আমরা পাচ্ছি, দেখো যে জি এর মান হচ্ছে মাইনাস 10 ইন্টু এক্স প্লাস 2 ইন্টু, এবার দেখো এফ এর মান। এখানে একটা জিনিস তোমরা লক্ষ্য করো, এফ এর মান, এই যে দেখো কেন্দ্রের কোটি স্পর্শ বিন্দুর কোটি, কেন্দ্রের কোটিটা কত পেয়েছিলাম? 6। আসলে এখানে মাইনাস এফ এর মান ছিল কত? 6। বাট আমরা যখন এই ইকুয়েশানে বসাবো, তখন আমরা কার মান বের করব? আমরা শুধুমাত্র এফ এর মান বের করব। তাহলে এখান থেকে যদি আমরা এফ এর মান বের করি, তাহলে এফ এর মানটা কি হবে? -6। কারণ আমরা কিন্তু কেন্দ্র বের করছি না, আমরা জি আর এফ এর মান বের করছি। তুমি যখন জি আর এফ এর মান বের করবা, তখন কিন্তু তোমাকে মূল মানটাই কিন্তু বের করতে হবে। কি ক্লিয়ার তো? আর আমরা যখন কেন্দ্র হিসাবে নিব, তখন -জি আর -এফ এর মানটা আমাদেরকে কিন্তু বের করতে হবে। তাহলে এখানে দেখো এফ এর মান কত? -6। তাহলে এখানে আমরা পাচ্ছি -6 ওয়াই প্লাস, এবার সি এর মান দেখো তো, সি এর মান কত পাচ্ছ? দেখো তো সি এর মান কি আমরা এখানে ধ্রুবকটা পেয়েছি কত? 36। আমরা এখানে বসাই দেবো 36 ইকুয়াল হচ্ছে কত? 0। এই টোটালটাকে যদি আমরা সলভ করি, তাহলে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার -20x -12y প্লাস 36 ইকুয়াল হচ্ছে 0। এই হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণ। কি ক্লিয়ার তো? তাহলে এই যে এখানে জি এর মান প্লাস মাইনাস আমরা পেলাম, তাহলে আমরা যখন এই ইকুয়েশনে বসাবো, তখন জি এর মানটা কি নিতে হবে? প্লাস এর মানটা নিতে হবে, যে জি ইকুয়াল হচ্ছে কত? জি এর মান হচ্ছে -10। কি ক্লিয়ার? কারণ আমরা যখন কেন্দ্রটা জানি, আমরা জানি দেখো কেন্দ্র হচ্ছে -জি -এফ, এইটা কিন্তু আমরা জানি, কেন্দ্র -জি -এফ।
তাহলে দেখো যে জি এর মানটা কি পেলাম আমরা -10, কারণ মাইনাস জি এর মান কত 10, মাইনাস জি এর মান হচ্ছে কত 10, মাইনাস এফ এর মান কত 6। তাহলে আমরা যখন শুধুমাত্র জি আর এফ এর মানটা নিব তাহলে এখান থেকে বলতে পারি -10 আর -6। কি ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? তো আমরা এটা খুব সহজেই কিন্তু বের করে নিতে পারি। আমরা কেন্দ্র বের করলাম, কেন্দ্রের ভুজ, কোটি আর হচ্ছে ধ্রুবক, তাহলে আমাদের কমপ্লিট। বৃত্তের সমীকরণ। আচ্ছা, তোমরা এই চিত্র থেকে বিষয়টা একটু দেখো যে পি হচ্ছে এটা 0 - 6 আর এন হচ্ছে এটা। এই যে দুইটা বিন্দু দেওয়া আছে, বলেছে পি ও এন বিন্দুদ্বয়ের সংযোগ রেখাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তটি। তাহলে সর্বপ্রথম পি আর এন যদি আমরা ব্যাস ধরি তাহলে এই দুইটা হচ্ছে কি ব্যাসের প্রান্ত বিন্দু। তাহলে ব্যাসের প্রান্ত বিন্দু যদি দুইটা দেওয়া থাকে তাহলে বৃত্তের সমীকরণ কিভাবে বের করতে হয় আমরা জানি। আচ্ছা, এরপরে বলেছে বৃত্তটি কর্তৃক অক্ষদ্বয়ের খণ্ডিত অংশের দৈর্ঘ্য। অর্থাৎ আমরা প্রথমে বৃত্তের সমীকরণ বের করার পরে এক্স অক্ষের খণ্ডিতাংশ আর ওয়াই অক্ষের খণ্ডিতাংশটা আমরা বের করব। কি ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, তাহলে সর্বপ্রথম আমরা পি ও এন কে বিন্দুদ্বয় রেখাকে ব্যাস ধরে বৃত্তের সমীকরণ। তাহলে দেখো আমরা জানি বৃত্তের ব্যাসের ক্ষেত্রে আমরা জানি, এখানে আমরা বলতে পারি যে আমরা জানি বৃত্তের সমীকরণ, বৃত্তের সমীকরণ। একটু মনোযোগ দিয়ে তোমরা ক্লাসটি করো। বৃত্তের সমীকরণ কখন? বৃত্তের সমীকরণ যদি ব্যাসের প্রান্ত বিন্দু দেওয়া থাকে। তাহলে সমীকরণের সূত্রটি দেখো, x - x1 আবার হচ্ছে x - x2 প্লাস হচ্ছে y - y1 ইন্টু y - y2 ইকুয়াল হচ্ছে 0। যদি ব্যাসের প্রান্ত বিন্দু দেওয়া থাকে তাহলে বৃত্তের সমীকরণের সূত্র হচ্ছে এটা। কি ক্লিয়ার? এখানে আমরা এখন মানগুলো বসাই দিই। তাহলে দেখো x - x1, আমরা এটাকে ধরলাম x1 y1, এটা হচ্ছে x2 y2। তাহলে x - x1, x1 এর মান 0। আবার দেখো x - x2, তাহলে x2 এর মান হচ্ছে কত 2 প্লাস y - y1, তাহলে y1 এর মান হচ্ছে 6। আবার দেখো y - y2, y2 এর মান হচ্ছে কত -3, তাহলে মাইনাস আর মাইনাস +3 ইকুয়াল হচ্ছে 0। এটা আমরা পাচ্ছি। তাহলে আমরা যদি এটাকে এখন সলভ করি তাহলে আমরা গুণ করে কি পাচ্ছি দেখো, x² - 2x। এবার এটা যদি গুণ করি তাহলে হচ্ছে y² প্লাস হচ্ছে 3y মাইনাস হচ্ছে 6y মাইনাস হচ্ছে 18 ইকুয়াল হচ্ছে 0। তাহলে আমরা টোটালটা সলভ করে দেখি কি হচ্ছে, x² প্লাস y² মাইনাস 2x আর এখান থেকে পাচ্ছি -3y মাইনাস হচ্ছে 18 ইকুয়াল হচ্ছে 0। এটা আমরা পাচ্ছি। এটা আমরা বৃত্তের সমীকরণ পেলাম যে পি ও এন বিন্দুদ্বয়ের সংযোগ রেখাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের। এবার বৃত্তটি যে আমরা পেয়ে গেছি, এখন কি বের করতে বলেছে দেখো, বৃত্তটি কর্তৃক অক্ষদ্বয়ের খণ্ডিত অংশের দৈর্ঘ্য। অর্থাৎ এক্স অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য আর ওয়াই অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য। তাহলে আমরা যদি এক্স অক্ষের আর ওয়াই অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য বের করতে চাই তাহলে আমাদের প্রথম কাজটা কি বলতো? আমাদের প্রথম কাজ হচ্ছে এখান থেকে জি, এফ আর সি এর মানটা বের করা। তাহলে আমরা যদি এখান থেকে দেখো, যদি কেন্দ্র বের করি এই বৃত্ত থেকে, তাহলে এখান থেকে দেখো -g -f ইকুয়াল, তাহলে আমরা যদি কেন্দ্র নিই তাহলে x এর সহগ ডিভাইডেড বাই -2, তাহলে এখানে কত পাচ্ছি আমরা 1, y এর সহগ ডিভাইডেড বাই -2, তাহলে কত পাচ্ছি দেখো 3/2। এটা আমরা পেলাম -g আর -f এর মান। এখন আমরা যদি c এর মানটা বের করি, c এর মানটা দেখো তো, এখান থেকে আমরা কি c এর মানটা পাচ্ছি না, ধ্রুবক c এর মানটা দেখো তো, লক্ষ্য করো তো ভাইয়া, ধ্রুবক যে মানটা সেটাই কি c এর মান না? তাহলে কত -18, এটা হচ্ছে আমাদের ধ্রুবক মান। তাহলে দেখো আমরা জি এর মান পেলাম, এফ এর মান পেলাম, সি এরও মান পেয়ে গেছি। এখন আমরা এক্স অক্ষের খণ্ডিতাংশ আর ওয়াই অক্ষের খণ্ডিতাংশ আমরা কিন্তু খুব সহজেই কিন্তু আমরা এখন বের করে নিতে পারবো। ওকে, তাহলে দেখো আমরা কিভাবে বের করতে পারি একটু লক্ষ্য রাখো। আমরা যদি এক্স অক্ষের খণ্ডিতাংশ বের করি, দেখো এক্স অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য, এক্স অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য। তাহলে আমাদের সূত্রটা কি? যদি আমরা এক্স অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য নিই তাহলে সূত্র হচ্ছে 2√g² মাইনাস হচ্ছে c, এটা। তাহলে আমরা যদি এখন মানটা বসাই 2√g², দেখো জি এর মান হচ্ছে কত -1, তাহলে স্কোয়ার মানে কত 1, আর এখানে মাইনাস আছে, সি এর মান কত -18, তাহলে মাইনাস আর মাইনাস কি +18, তাহলে আমরা টোটালটা কত পাচ্ছি 2√19। এটা হচ্ছে এক্স অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য। এবার আমরা কি বের করব? ওয়াই অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য। তাহলে দেখো যদি ওয়াই অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য বের করো, ওয়াই অক্ষের খণ্ডিতাংশের
দৈর্ঘ্য। তাহলে দেখো ওয়াই অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি যে আমাদের সূত্রটা কি 2√AP² মাইনাস হচ্ছে সি। তাহলে এখানে যদি তুমি মানটা বসাই দাও, এই মানটা যদি সলভ করো তাহলে কিন্তু তোমরা উত্তরটা পেয়ে যাবে। এটা তোমাদের কাজ। সবগুলো যদি আমি করে দিই তাহলে তোমরা কি করবা, তাই না? তো আমি সবগুলো সলভ করছি না, তোমাদের সলভ করতে হবে। তাহলে মূল জিনিসটা দেখো যে দুইটা বিন্দু দেওয়া ছিল, ব্যাসের প্রান্ত বিন্দু, বৃত্তের সমীকরণ তৈরি করেছি। আর যখনই তোমাকে খণ্ডিতাংশ বের করতে বলবে, মানে এক্স অক্ষের খণ্ডিতাংশ আর ওয়াই অক্ষের খণ্ডিতাংশ, তাহলে কি বের করতে হবে? জি, এফ আর সি এর মান কি, রাইট? আশা করি তোমরা এটা ক্লিয়ার হয়েছো। হবো না, আজকে তোমাদের জন্য কিন্তু 2টি সৃজনশীল প্রশ্ন সলভ করবো আমরা, টোটাল 2টি। আমরা এটা হচ্ছে 4 নম্বর প্রশ্ন চলছে, আমরা 5 নম্বর প্রশ্ন সলভ করবো, কারণ আজকে আমরা কিন্তু বৃত্তের লেকচার কমপ্লিট করব। দেন তারপরে আমরা কোন চ্যাপ্টার ক্লাস নেব এটা তোমাদের আমি জানাই দিব। তোমরা পেজে কন্টিনিউ থাকবা, পেজেই কিন্তু আপডেট তোমরা পেয়ে যাবা। ওকে, এই প্রশ্নটা তোমরা দেখো। এন কেন্দ্র বিশিষ্ট বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। সিম্পল ব্যাপার। এই দেখো এন কেন্দ্র দেওয়া আছে, এই বৃত্তটির সমীকরণ বের করতে হবে। তাহলে ভাইয়া যদি কেন্দ্র দেওয়া থাকে তাহলে বৃত্তের আমরা যদি ব্যাসার্ধ বের করে দিতে পারি তাহলে কি আমরা বৃত্তের সমীকরণ পেয়ে যাচ্ছি না? পাচ্ছি তো। তো এখন বলো তো ভাইয়া, এখান থেকে কি তুমি ব্যাসার্ধ বের করতে পারো কি না? এই চিত্রটা থেকে কি বোঝা যায় যে আমরা ব্যাসার্ধ কীভাবে বের করতে পারি? অবশ্যই কিন্তু তোমাদের মাথায় কিন্তু আইডিয়া চলে আসার কথা। এতক্ষণ তোমরা বুঝে নেওয়ার কথা যে আমরা এখান থেকে ব্যাসার্ধ কীভাবে বের করতে পারি। দেখো তো, এই বৃত্তটি কি এক্স অক্ষকে স্পর্শ করেছে না? তাহলে যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে ব্যাসার্ধ কি হবে? ব্যাসার্ধ হবে কেন্দ্রের, দেখো এক্স অক্ষকে হলে কেন্দ্রের কোটি, এক্স অক্ষকে হলে ব্যাসার্ধ কি হবে? কেন্দ্রের কোটি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে বৃত্তটি, দেখো বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ ইকুয়াল হচ্ছে কেন্দ্রের কোটি। অবশ্যই মনে রাখবা, যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে ব্যাসার্ধ হবে কেন্দ্রের কোটি, যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে তাহলে ব্যাসার্ধ হবে কি? কেন্দ্রের ভুজ। কি ক্লিয়ার তো? আচ্ছা, তাহলে তোমরা দেখো, তাহলে এখান থেকে আমরা ব্যাসার্ধ আর কত পাচ্ছি বলো তো? আমরা পাচ্ছি মডুলাস -3 মানে কত? 3। আমরা আর এর মানটা পেয়ে যাচ্ছি কত? 3। এটা হচ্ছে আমরা ব্যাসার্ধ পেয়ে গেছি বৃত্তের। তাহলে ভাইয়া খুব সহজেই আমরা এখন বৃত্তের সমীকরণটা পেয়ে যাচ্ছি না, কারণ আমাদের কেন্দ্র দেওয়া আছে আর ব্যাসার্ধ পেয়ে গেলাম। তাহলে আমরা এখন বৃত্তের সমীকরণ বসালে আমাদের হয়ে গেল। আমরা সূত্রতে যদি মানগুলো বসাই তাহলে আমাদের সমীকরণ বের হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখন বলতে পারি যে আমরা জানি, দেখো আমরা জানি বৃত্তের সমীকরণ তাহলে বৃত্তের সমীকরণের সূত্র কি? এক্স মাইনাস এইচ। তাহলে এইচ এর মান কত? 2। এক্স মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস আর মাইনাস প্লাস 3 হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে আর স্কোয়ার। তাহলে আর এর মান কত পেয়েছিলাম? 3। তাহলে 3 স্কোয়ার। এখন এটাকে যদি আমরা সলভ করি তাহলে কিন্তু আমরা বৃত্তের সমীকরণ পেয়ে যাচ্ছি। তাহলে এখন দেখো বৃত্তের সমীকরণটা কি আসছে? এ মাইনাস বি হোল স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার মাইনাস 9 ইকুয়াল হচ্ছে 0। তাহলে টোটাল আমরা এখান থেকে কত পাচ্ছি? দেখো যে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার আর হচ্ছে মাইনাস 4x প্লাস 6y ইকুয়াল হচ্ছে 0। এটা আমরা পাচ্ছি। কি ক্লিয়ার তো? আচ্ছা, এখানে প্লাস 4 আছে, হ্যাঁ -0 হবে না, +4 প্লাস হচ্ছে 4 ইকুয়াল হচ্ছে 0। এটা আমরা পাচ্ছি। দেখো এই যে আমরা বৃত্তের সমীকরণ পেলাম, তাহলে একটা অংশ আমাদের কমপ্লিট হলো। বৃত্তের সমীকরণ পেলাম মানে একটা অংশ কমপ্লিট হলো। কি বলেছে দেখো যে এন কেন্দ্র বিশিষ্ট বৃত্তটির সমীকরণ নির্ণয় করো, অর্থাৎ এই অংশ পর্যন্ত আমাদের কমপ্লিট। এবার কি বলেছে দেখো তো ভাইয়া, বৃত্তটি দ্বারা ওয়াই অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ। যেই প্রশ্নটা আমরা একটু আগেই সলভ করলাম সেই প্রশ্নটা এখানে দেওয়া আছে না? ওয়াই অক্ষের খণ্ডিতাংশ মানে কি? 2√AP² মাইনাস সি। তাহলে এই সূত্রটাতে যদি তুমি মান বসাই দাও তাহলে কি প্রশ্নটা সলভ হয়ে যাচ্ছে না? এখান থেকে কি আমরা জি এফ সি এর মান পেয়ে যাচ্ছি না বলো তো? তাহলে এখান থেকে দেখো -g -f এর মানটা কত আসছে দেখো, তোমরাই বলতে পারবা। -g এর মান আসছে কত? 2, -f এর মান কত আসছে বলো তো? হচ্ছে 3। এই যে আমরা পেলাম। তাহলে এখান থেকে দেখো, এখান থেকে আমরা উত্তরটা কত পাচ্ছি? 2√AP²। AP² মানে কি? 9। আর এখানে -c, c এর মান কত? 4,
তাহলে হচ্ছে 4। তাহলে আমরা কত পাচ্ছি বলো তো, 2√5। এই হচ্ছে আমাদের উত্তর। তাহলে আমরা y অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ আমরা পেয়ে গেলাম। কি কনসেপ্ট ক্লিয়ার তো? দেখো আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, এখানে লক্ষ্য রাখো 6 নম্বর প্রশ্ন। চিত্রটা একটু ভালো করে কিন্তু বুঝে নিতে হবে। হ্যাঁ, চিত্র যদি ভালো করে বুঝে নিতে পারো তাহলে কিন্তু আমাদের প্রশ্ন হয়ে যাবে। আমি উদ্দীপকটা এই জন্য উঠিয়ে রেখেছি, যে উদ্দীপক যদি তুমি ভালো করে বুঝতে পারো তাহলে আমাদের প্রশ্ন কিন্তু অর্ধেক হয়ে গেল। আমি তোমাদের বারবার এই কথাটাই বলছি যে উদ্দীপক তোমাদেরকে ভালো করে পড়ে বুঝে নিতে হবে, প্রশ্নটা ভালো করে পড়ে কিন্তু বুঝে নিতে হবে। ঠিক আছে? ওকে, তোমরা দ্রুত যারা এখনও আমার ক্লাসটি শেয়ার করো নাই, তোমরা ক্লাসটি শেয়ার করে দাও। বৃত্তের কিন্তু একদম চমকপ্রদ ক্লাস চলছে। ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ ক্লাস চলছে। সো যারা ক্লাসটি দেখছো না তারা অনেক মিস করছো, আর যারা দেখছো তারা ক্লাসগুলো শেয়ার করে দাও, ক্লাসগুলো শেয়ার করে দাও। আচ্ছা, তাহলে প্রশ্নটা আমরা বুঝতে পেরেছি। দেখো, সি ও ডি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। এখানে একটা জিনিস লক্ষ্য রাখো, এই যে সি বিন্দু হচ্ছে এটা, আর ডি বিন্দু হচ্ছে এটা। এই দুইটা বিন্দু আমাদের বের করতে বলেছে। সি ও ডি এই দুইটা বিন্দুর স্থানাঙ্ক আমাদের বের করতে বলেছে। তাহলে সি ও ডি যদি তোমাকে বিন্দুর স্থানাঙ্কটা আগে বের করতে বলে, তাহলে দেখো তো এই বিন্দু মানে কি, যে আমরা এন কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ থেকে কিন্তু আমরা বের করব না বলো তো? তাহলে আমি কিন্তু একটু আগেই, অর্থাৎ এর আগের প্রশ্নতেই এন কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণটা কি হবে এটা কিন্তু আমরা বের করেছিলাম। একটু আগে কিন্তু ব্যাপারটা বের করেছিলাম যে বৃত্তের কেন্দ্র, এই বৃত্তের সমীকরণটা কি হবে। তাহলে এখান থেকে আমি জাস্ট আগেরটা থেকে নিয়ে নিই, যে n 2-3 কেন্দ্র ও 3 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ। যেহেতু আমরা একটু আগে সলভ করেছিলাম এই জন্য আমি ডিরেক্ট কিন্তু বৃত্তের সমীকরণটা বসাই দিচ্ছি। কিন্তু যদি এই প্রশ্নটাই থাকে তাহলে কিন্তু তোমাদেরকে বৃত্তের সমীকরণটা বের করে দেখাতে হবে। আর যেহেতু একটু আগে আমি সলভ করেছি মানে আমি আর বৃত্তের ডিটেলসটা লিখছি না, আমি জাস্ট সমীকরণটাকে বসাই দিচ্ছি। তাহলে সমীকরণটা কি পেয়েছিলাম, যে x² + y² - 4x প্লাস হচ্ছে 6y আর প্লাস হচ্ছে 4 ইকুয়াল হচ্ছে 0। এটা কিন্তু আমরা একটু আগে সলভ করে কিন্তু বৃত্তের সমীকরণটা পেয়েছিলাম। আচ্ছা, এখন একটা জিনিস লক্ষ্য রাখো, এখন আমাদের এই যে বৃত্তের সমীকরণ পেলাম, তা আমাদের আসলে কি বের করতে বলেছে? আমাদের বের করতে বলেছে এই প্রশ্নতে সি বিন্দু আর ডি বিন্দু। তো আর যাই হোক, তুমি বিন্দুর ক্ষেত্রে একটা কথা অবশ্যই বলতে পারবা, তোমাকে যদি জিজ্ঞাসা করা হয়, তোমাদের যদি জিজ্ঞাসা করা হয় আর বৃত্ত সম্পর্কে যদি সামান্য জ্ঞান তোমাদের থাকে, আমার যদি বিগত লেকচার বৃত্তের যে 3টা লেকচার হয়েছে সেগুলো যদি তোমরা দেখে থাকো, তাহলে তোমরা অন্ততপক্ষে এটুক বলতে পারবা যে ভাইয়া এই সি বিন্দু আর ডি বিন্দুতে আমরা কিন্তু একটা মান বলতে পারবো, কারণ বিন্দুটা দেখো ওয়াই অক্ষের উপরে আছে। তাহলে ওয়াই অক্ষে যদি থাকে তাহলে সেখানে এক্স এর মানটা কি হবে আমরা এটা বলতে পারবো, যে এখানে এক্স এর মানটা আর যাই হোক এখানে 0 হবে। এক্স এর মানটা কি হবে? 0 হবে, কারণ ওয়াই অক্ষে এক্স এর মানটা কি হবে? 0 হবে। তাহলে আমরা যদি এখান থেকে বলতে পারি, দেখো যে সি ও ডি বিন্দুর দেখো সি ও ডি বিন্দুর ভুজ এক্স ইকুয়াল কি 0, এটা আমরা বলতে পারি। কারণ কি? কারণ হচ্ছে দেখো যে এই বিন্দু দুইটা ওয়াই অক্ষের উপর অবস্থিত, বিন্দু দুইটা কি ওয়াই অক্ষের উপর অবস্থিত, এটা আমরা বলতে পারি। যে এখন আমরা বলতে পারি সি ও ডি বিন্দুর ভুজ হচ্ছে এক্স এর মান কি 0। কারণ কি? কারণ ওয়াই অক্ষের উপর অবস্থিত। তাহলে এই মানটা যদি আমরা 1 নম্বর সমীকরণে বসাই দিই, তাহলে দেখো তো, অতএব 1 হতে পাই। আমরা যদি এখানে বসাই যে 1 হতে, তাহলে কি পাচ্ছি? একটা জিনিস লক্ষ্য রাখো তো, যে আমরা যদি 1 নম্বরে বসাই দিই তাহলে কি এটা পাচ্ছি না, এক্স এর মান যদি 0 হয় তাহলে y² মাইনাস, তাহলে এটাও 0, প্লাস হচ্ছে 6y আর প্লাস হচ্ছে 4 ইকুয়াল হচ্ছে 0। এটা আমরা পাচ্ছি, তাই কি না বলো? এটা পাচ্ছি। তো বলো তো ভাইয়া, এটার কি মিডল টার্ম করা সম্ভব? 4 আছে, তাহলে 4 একে 4 হচ্ছে না, 2 2 4 হচ্ছে না। তাহলে যদি তুমি দেখো যে মিডল টার্ম করতে পারছো না বা মিডল টার্ম আসছে না, সেক্ষেত্রে কি করতে হবে? আমরা কিন্তু নিশ্চয় জানি দ্বিঘাত সমীকরণের সমাধান নির্ণয়ের সূত্র। কারণ কি? কারণ তোমাকে এখানে y এর মান কিন্তু বের করতেই হবে, তাই না? তাহলে দ্বিঘাত সমীকরণের যদি আমরা y এর মান নির্ণয় সূত্রটা বসাই, তাহলে এখান থেকে কি করতে পারি? দেখো যে বা y ইকুয়াল, আমাদের সূত্রটি কি ছিল? সূত্রটি ছিল -b
বি হচ্ছে কি ওয়াই এর সহগ, তাহলে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, তাহলে বি স্কোয়ার মাইনাস 4 ইন্টু এর মান 1, এ হচ্ছে কি ওয়াই স্কোয়ারের সহগ, ইন্টু সি এর মান হচ্ছে কত 4, আর ডিভাইডেড বাই 2 ইন্টু এর মান কত 1, এটা আমরা পাচ্ছি। আমরা যদি এটাকে সলভ করি তাহলে এখান থেকে বলতে পারি যে ওয়াই ইকুয়াল -6 প্লাস মাইনাস, তাহলে দেখো 36 মাইনাস হচ্ছে 16, তাহলে আমরা একবারে এখান থেকে বসাতে পারি। দেখো 36 মাইনাস যদি 16 হয় তাহলে এখান থেকে আমরা কত বসাতে পারি, যে 36 থেকে 16 বাদ দিলে কত থাকে 20 থাকে, আর ডিভাইডেড বাই হচ্ছে কত 2। এখন এটাকে যদি আমরা আরও ইজিলি সলভ করি তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে বা -3 প্লাস মাইনাস রুট ওভার 5, -3 প্লাস মাইনাস রুট ওভার 5, এই আমরা বিন্দু কিন্তু পাচ্ছি। তো ভাইয়া তোমরা এখানে একটু জিনিস লক্ষ্য করো তো, যে ওয়াইয়ের মান -3 প্লাস রুট ওভার 5 একটা, -3 মাইনাস রুট ওভার 5 একটা, তাই না? তাহলে এখানেই কিন্তু আমরা বলতে পারি যে আমাদের যেটা সি বিন্দু, অর্থাৎ এই সি বিন্দুর মানটা দেখো এখানে ওয়াইয়ের মানটা একটু বড়, এখানে ওয়াইয়ের মানটা আরও নেগেটিভ দিকে চলে আসছে না? তাহলে আমরা যদি এখান থেকে বলি দেখো যে অতএব সি বিন্দুতে এক্স এর মানটা কত 0, আর ওয়াইয়ের মানটা হচ্ছে কত, ওয়াইয়ের মান হচ্ছে -3 প্লাস রুট ওভার 5, এটা সি বিন্দুর স্থানাঙ্ক। এবার যদি আমরা ডি বিন্দুর স্থানাঙ্কটা বের করি তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক আমরা কি বের করতে পারি, দেখো ডি বিন্দুতে এক্স এর মানটা হচ্ছে 0, আর ওয়াইয়ের মানটা আরও নেগেটিভ না, আরও নিচে চলে আসছে না, মানে আরও হচ্ছে নেগেটিভ দিকে, তাহলে -3 মাইনাস রুট ওভার 5, এই যে দেখো আমরা কিন্তু সি ও ডি বিন্দুর স্থানাঙ্ক আমরা বের করে নিতে পেরেছি। এই যে আমাদের 6 নম্বর প্রশ্ন, পি এম ও এন বিন্দু ত্রয় দিয়ে অতিক্রান্ত বৃত্তের সমীকরণ বের করতে হবে। হ্যাঁ, তাহলে 3টা বিন্দু দিয়ে অতিক্রম করেছে এরূপ বৃত্তের সমীকরণ বের করতে হবে। তাহলে বিন্দুটা কি কি ছিল দেখো, পি এম আর হচ্ছে এন, এটা অর্থাৎ এইভাবে বিন্দুটা যে চলে গেছে এই বৃত্তটা আমাদের বের করতে হবে। কি ক্লিয়ার? তো তোরা কি বুঝতে পেরেছ যে এম বিন্দু, পি বিন্দু আর হচ্ছে এন বিন্দু, এই 3টা বিন্দু দিয়ে অতিক্রম করছে এরূপ বৃত্তের সমীকরণ বের করতে বলেছে। আচ্ছা, তাহলে একটা জিনিস তোমরা লক্ষ্য রাখো, যদি 3টা বিন্দু দিয়ে একটা বৃত্ত অতিক্রম করে এবং সেই বৃত্তে যদি কেন্দ্র, ব্যাসার্ধ কিছুই দেওয়া না থাকে, তাহলে বৃত্তের সমীকরণটাকে আমাদেরকে ধরে নিতে হবে। বৃত্তের সমীকরণটাকে কি করতে হবে, ধরে নিতে হবে। কি বোঝা গেল তো বিষয়টা? তাহলে কি বললাম, আমরা বৃত্তের সমীকরণটা সর্বপ্রথম ধরে নিই। তাহলে বৃত্তের সমীকরণটা ধরে নাও, যে ধরি বৃত্তের সমীকরণ, খেয়াল রাখো, ধরি বৃত্তের সমীকরণ। তাহলে বৃত্তের সমীকরণটা কি হবে, এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার 2 জি অফ এক্স 2 এফ অফ ওয়াই প্লাস সি ইকুয়াল হচ্ছে 0, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। আচ্ছা, এখন দেখো এই বৃত্তটা হচ্ছে এটা, যে বৃত্তটা কি 3টা বিন্দু দিয়ে অতিক্রম করেছে না, 3টা বিন্দু দিয়ে কিন্তু অতিক্রম করেছে। তাহলে 3টা বিন্দু দিয়ে যদি অতিক্রম করে তাহলে এই 3টা বিন্দু এখন আমাদের জানতে হবে। আমরা কিন্তু আগে বিন্দুগুলো কিন্তু বের করে রেখেছি, পি বিন্দু আমরা বের করে রেখেছি, এন বিন্দু বের করে রেখেছি, আর এম বিন্দুও কিন্তু আমরা বের করে রেখেছি। ঠিক আছে, তো আমাদের এখানে যেহেতু বিন্দুগুলো জানা আছে, সো এই বিন্দুগুলো আমরা কিন্তু আগে থেকে যে প্রশ্নগুলো সলভ করেছিলাম ওই প্রশ্নগুলো থেকেই কিন্তু আমরা এখানে বসাই দিতে পারি। ঠিক আছে, তাহলে এখন দেখো সর্বপ্রথম আমরা হচ্ছে দেখো যে এখান থেকে দেখো, যদি আমরা এখান থেকে বলতে পারি যে 0,6 বিন্দু দিয়ে অতিক্রম করেছে আর 2-3 বিন্দু দিয়ে অতিক্রম করেছে, তাহলে এখন আমরা এখান থেকে যে আমরা যদি বের করি তাহলে আমাদের কি আসছে লক্ষ্য রাখো তো, যে 0,6 1 নং সমীকরণটি দেখো তো 0,6 বিন্দুগামী হলে, 0,6 বিন্দুগামী হলে, তাহলে আমরা যদি এখান থেকে 0,6 বিন্দুগামী বলি, তাহলে 0,6 বিন্দুগামী যদি হয়, 0,6 মানে কি পি বিন্দু দিয়ে অতিক্রম করেছে, তাহলে আমরা এক্স এর মান 0, ওয়াই এর মান হচ্ছে 6, তাহলে এখান থেকে কি বের করতে পারি দেখো 0 ওয়াই স্কোয়ার, তাহলে 36, এটা 0 আর এখানে হচ্ছে 6, তাহলে হচ্ছে প্লাস 12f আর প্লাস হচ্ছে সি ইকুয়াল হচ্ছে 0, এটা একটা ইকুয়েশন আমরা পাচ্ছি। এটা মনে করো 2 নম্বর ইকুয়েশন আমরা নিলাম। এবার আরও একটা বিন্দু দেখো যে 2-3,
এই বিন্দুটা দিয়েও কিন্তু অতিক্রম করেছে। তাহলে আমরা যদি 2 আর হচ্ছে -3 এই বিন্দুটা দিয়ে যদি অতিক্রম করে তাহলে আমরা কি পাচ্ছি দেখো, যে এখান থেকে আমরা বলতে পারি যে এবং 2 -3 বিন্দুগামী হলে তাহলে 2 -3 যদি বিন্দুগামী হয় তাহলে x এর মানটা 2 আর y এর মানটা কত -3। তাহলে আমরা যদি এখানে বসাই দিই তাহলে দেখো 2 স্কোয়ার মানে কত 4, 3 স্কোয়ার মানে কত 9 প্লাস 2 তাহলে হচ্ছে 4g আর f এর মান 3 তাহলে মাইনাস হচ্ছে 6f আর প্লাস হচ্ছে c ইকুয়াল হচ্ছে 0। এই সমীকরণটা আমরা পাচ্ছি 3 নম্বর। ওকে, এবং আরও একটা বিন্দু দিয়ে অতিক্রম করেছে, সে বিন্দু কত m। তো আমরা কিন্তু এই বৃত্তের সমীকরণ থেকে এই বৃত্তের সমীকরণ যদি আমরা দেখি, আমরা যেহেতু আগেই বের করে নিয়েছিলাম, ওখান থেকে বৃত্তের কেন্দ্রটা আসলে m কেন্দ্রটা হতো 10 আর 6। এটা আমরা m এর মান যদি এই বৃত্তের সমীকরণটা আমরা বের করি, আগে বের করে নিয়েছি না, ওখান থেকে যদি তুমি কেন্দ্র বের করো তাহলে 10 আর 6 হবে। যেহেতু সৃজনশীল এই জন্য উদ্দীপক আকারে কিন্তু আমি দিয়ে রেখেছি, ঠিক আছে। তাহলে আমরা ডিরেক্ট বলছি যে এবং 10,6 বিন্দুগামী হলে তাহলে দেখো তো যদি এটা আমরা বসাই তাহলে x এর মান হচ্ছে 10, y এর মান হচ্ছে 6, তাহলে 10 স্কোয়ার মানে 100 প্লাস y স্কোয়ার মানে হচ্ছে কত 36 আর হচ্ছে 10 তাহলে প্লাস হচ্ছে 20g আর f তাহলে হচ্ছে 12f প্লাস হচ্ছে c ইকুয়াল হচ্ছে 0। সমীকরণ নাম্বার 4। এই যে আমরা এখান থেকে যে 3টা সমীকরণ পেলাম, কি কি সমীকরণ দেখো, যে এই যে 2 নাম্বার 3 নাম্বার আর হচ্ছে 4 নাম্বার। এই 3টা সমীকরণকে সমাধান করে, এখন এই 3টা সমীকরণকে সমাধান করে কিন্তু আমাদের মানগুলো বের করতে হবে, ঠিক আছে। এই 3টা সমীকরণকে যদি আমরা সমাধান করি তাহলে আমাদের GF আর হচ্ছে C এর মানটা বের হবে, GF আর C এর মানটা বের হবে। তো এখন আমরা GF আর C এর মানটা বের করার চেষ্টা করি। তাহলে দেখো আমরা এখান থেকে যদি যে একটা জিনিস লক্ষ্য রাখো তো, আমরা সলভটাকে একটু ছোট করি। হ্যাঁ, কিভাবে ছোট করি দেখো, যে এখান থেকে আমরা বলতে পারি 36 12f প্লাস c, 36 12f প্লাস c এর মানটা যদি আমরা বসাই 0, দেখো এখান থেকে 0 মানটা চলে আসছে না, খুব সহজেই কিন্তু সলভ হয়ে যাবে। তাহলে আমরা যদি এই জায়গায় বসাই দিই দেখো তো 100 থাকলো প্লাস 36 12f প্লাস c, এই যে 36 12f প্লাস c এর মান কত 0, তাহলে 20g প্লাস হচ্ছে 0 ইকুয়াল 0। আমরা এখান থেকে বলতে পারি 2 হতে মান বসিয়ে, খুবই সিম্পল। দেখো দেখে তো মনে হচ্ছিল যে খুব কঠিন হয়ে যাবে ব্যাপারটা, কিন্তু আসলে এত সহজ করে দেওয়া আছে, এটা কিন্তু আমি নিজেও ভাবি না, আমি তো অবাক, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন দেখো এখান থেকে আমরা যদি জি এর মানটা বের করতে চাই তাহলে কি পাচ্ছি দেখো তো, জি ইকুয়াল হচ্ছে -100 ডিভাইডেড বাই 20 ইকুয়াল হচ্ছে -5, 5 × 100। তাহলে জি এর মান কত পাচ্ছি, জি এর মান আমরা -5 পেয়ে গেলাম। জি এর মান কত পাচ্ছি -5। এখন দেখো তো ভাইয়া, যদি আমরা জি এর মান এখানে বসাই, এই জায়গাতে যদি বসাই দিই তাহলে আমরা আরও একটা ইকুয়েশন পাচ্ছি, তখন আবার 2টা ইকুয়েশনকে যদি আমরা মান বের করি তাহলে কিন্তু আমরা সি এর মানটা তখন পেয়ে যাব। আচ্ছা, তাহলে একটা কাজ করো, আমরা হচ্ছে জি এর মানটা আমরা যদি এখানে বসাই যে জি এর মান -5 পাচ্ছি, ওকে, আপত্তি নাই। তাহলে জি এর মানটা আমরা যদি এখানে বসাই, আচ্ছা এই জায়গাতেই আমি বসাবো, হ্যাঁ এই জায়গাতেই বসাই। আচ্ছা, তাহলে এখন আমরা এখান থেকে বলতে পারি যে জি এর মান যদি আমরা 3 নম্বরে বসাই, 3 এ বসাই, তাহলে দেখো তো জি এর মান যদি 3 এ বসাই কি পাচ্ছি, 4 আর হচ্ছে 9, তাহলে হচ্ছে 13, এখানে পাচ্ছি 13 আর প্লাস 4 ইন্টু জি এর মান কত -5 বসাই দিলাম, আর -6f প্লাস হচ্ছে c ইকুয়াল 0। তাহলে এটাকে সলভ করে কি হচ্ছে দেখো তো, যে -20 আর হচ্ছে প্লাস 13, তাহলে -7, তাহলে -7 -6f প্লাস হচ্ছে c ইকুয়াল 0, এটা আমরা পাচ্ছি। আচ্ছা, এখন একটা জিনিস দেখো, যে আমাদের মূল টার্গেট হচ্ছে f আর c এর মানটা বের করা। তো আমরা যদি 3 আর হচ্ছে এই সমীকরণটা যেটা পাচ্ছি, মনে করো এটা হচ্ছে 5 নম্বর সমীকরণ, এই দুইটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে সিটা কিন্তু আউট হয়ে যাচ্ছে, আমাদের এফ এর মান আসছে।
এফ এর মান পেলে যে কোনো এক জায়গাতে বসালে সি এর মানটা কিন্তু অলরেডি চলে আসবে। তাহলে এখান থেকে আমরা বসাতে পারি, দেখো যে 2 মাইনাস 5, 2 মাইনাস 5 হতে পাই। যদি এটা থেকে আমরা বের করি তাহলে দেখো তো কি পাচ্ছি ভাইয়া, এখান থেকে বের করলে আমরা কি পাচ্ছি, তাহলে 2 থেকে যদি তুমি 5 বিয়োগ করো তাহলে দেখো এখানে 12f আর মাইনাস আছে, তাহলে মাইনাস আর মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, 12 আর 6 তাহলে কত হচ্ছে 18, তাহলে এখান থেকে পাচ্ছি আমরা 18f। আচ্ছা, আর ধ্রুবক হচ্ছে 36, আর এখানে মাইনাস আছে, মাইনাস আর মাইনাস হচ্ছে প্লাস, তাহলে 36 আর হচ্ছে 7, তাহলে হচ্ছে কত হচ্ছে দেখো 36 আর হচ্ছে 7, তাহলে 36 আর 40 আর হচ্ছে 3, 43, তাহলে প্লাস 43 প্লাস হচ্ছে 43, আর সি কিন্তু আউট হয়ে গেল, তাহলে ইকুয়াল 0। তাহলে এখান থেকে দেখো আমরা যদি এফ এর মানটা বের করি, যে বা এফ ইকুয়াল হচ্ছে মাইনাস 43 বাই হচ্ছে 18, এটা আমরা কার মান পাচ্ছি, আমরা কিন্তু এফ এর মান পাচ্ছি। এফ এর মান কিন্তু আমরা বিশাল বড় একটা মান পাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখান থেকে আমরা 42 আসছে, 6 6 12, তাহলে আমরা এখানে 20 মাইনাস 13, আচ্ছা এফ এর মান হচ্ছে 42। হ্যাঁ, আচ্ছা যাই হোক, তাহলে খেয়াল করো আমরা যদি এখানে মানটা বসাই, এখানে ছিল 9 আর 4 13, তাহলে হ্যাঁ এই জায়গায় আমরা পাচ্ছি 18f 36 আর হচ্ছে মাইনাস, এখানে পাচ্ছি 36 আর মাইনাস হচ্ছে এখানে -7 ছিল, সরি -7 ছিল, তাহলে হচ্ছে 6 6 12 13, ঠিক আছে 43-এ পাচ্ছি আমরা। হ্যাঁ, এটা -43 হচ্ছে। ওকে, এটাই উত্তর। এফের মানটা ঠিক আছে। এখানে মনে হচ্ছিল যে ক্যালকুলেশনটা একটু ঝামেলা হচ্ছে নাকি, এফের মানটা কিন্তু ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, এফের মান পেয়ে গেলাম। এবার দেখো জি এর মান পেয়েছো, এফের মান পেয়েছো, তাহলে এখন কার মান বের করবো ভাই, সি এর মান বের করবো। তাহলে যে কোনো একটা জায়গায় বসাই দাও, অর্থাৎ 2 নম্বরে বসাই দাও। যদি তুমি 2 নম্বরে বসাও তাহলে কি পেয়ে যাচ্ছ না, দেখো তো 36 প্লাস 12 ইন্টু মাইনাস 43/18, এফের মান বসাই দিলা, প্লাস হচ্ছে সি ইকুয়াল হচ্ছে 0। তাহলে এখান থেকে কার মান পাচ্ছ, সলভ করে সি এর মান পাচ্ছ। আর আমি সলভ করছি না, তাহলে সি এর মান হয়ে গেল। তাহলে দেখো তুমি জি এর মান পেয়েছো, এফ এর মান পেয়েছো, সি এর মান পেয়েছো। এখন এই 3টা মানকে যদি তুমি 1 নম্বর ইকুয়েশনে বসাই দাও জি এফ সি এর জায়গায়, তাহলে বৃত্তের সমীকরণ কিন্তু হয়ে যাবে। তাহলে এটা তোমাদের কাজ। তাহলে আমরা লাস্ট ফিনিশিংয়ে কি করব, আমি এখান থেকে এটা মিশাই দিলাম, জি এফ সি এর মান আমরা 1 নম্বরে বসাই দিব, যে জি এফ সি এর মান 1 এ বসিয়ে পাই। তাহলে যদি 1 নম্বরে বসাই দাও তাহলে আমাদের কিন্তু যা আসবে সেটাই কিন্তু আমাদের বৃত্তের সমীকরণ হবে। কি ক্লিয়ার তো? তাহলে আশা করি তোমরা এটা ক্লিয়ার হয়েছো, তোমরা এটা বের করতে পারবা। তাহলে এটা তোমাদের নিজের কাজ থাকলো, তোমরা এটা কিন্তু বের করে নিবা। দেখো এই যে একটা বৃত্ত দেওয়া আছে, তোমরা আগে চিত্রটার দিকে দেখো, আগে কিন্তু চিত্রটার দিকে দেখবা। চিত্র যদি বুঝতে পারো তাহলে কিন্তু আমরা প্রশ্নগুলো বের করে নিতে পারবো। তোমাদের বারবার বলছে আগে চিত্র দেখতে হবে। আমাদের বৃত্তের লাস্ট প্রশ্ন, এই 5টা প্রশ্ন যদি তোমরা ভালো করে পড়ো তাহলে কিন্তু তোমাদের এনাফ রেজাল্টের জন্য। ঠিক আছে, অবশ্যই তোমরা ক্লাস করে দেখবা, প্রশ্নগুলো মিলিয়ে দেখবা যে তোমরা পাচ্ছ কিনা। আর যারা এইচএসসি 25 ব্যাচ আছো তাদের ইয়ার চেঞ্জ পরীক্ষা মনে রাখবা, কিন্তু যারা এখনও হতাশায় আছো, যারা পড়াশোনা গুছাতে পারো নাই, এখনও টেনশনও আছো, তাদের জন্য কিন্তু এই ক্লাসগুলো খুবই খুবই জরুরি। ঠিক আছে, সো একটু প্ল্যানিং করে পড়াশোনা করতে হবে ভাই, শুধু আমরা পড়াশোনা করলে হবে না, আমাদের পড়াশোনার মাঝে একটা প্ল্যানিং থাকবে। তো প্ল্যানিং করে যদি তুমি পড়াশোনা করো আসলে অল্প সময়ে কিন্তু ভালো রেজাল্ট করা যায়। এখনও অনেক স্টুডেন্টকে দেখি, কারণ আমরা যেহেতু বেশ কয়েক বছর থেকে আমি পড়াচ্ছি, এবং যারা আমার ব্যাচ থেকে পড়ে ইনশাল্লাহ আল্লাহর রহমতে অনেক জায়গাতেই আছে, বিভিন্ন স্টুডেন্ট ভালো জায়গায় চান্স পেয়েছে। এবং স্টুডেন্টদের দেখি যে কিছু স্টুডেন্ট ফার্স্ট ইয়ারে বিভিন্ন কারণে বিভিন্ন জায়গায় ভর্তি হয়ে বা বিভিন্ন জায়গায় গিয়ে তাল মিলাতে না পারার কারণে অনেক হতাশায় থাকে, এবং তারা কিন্তু যখন মনের ভিতরে একটা জেদ নিয়ে আসে যে না আমার দ্বারা সম্ভব, আমি ভালো রেজাল্ট করতে চাই, ভালো জায়গায় চান্স পেতে চাই এবং আমি এটা পারবো, তখন কি সে কিন্তু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। আর যদি তার এই ঘুরে দাঁড়ানোর চেষ্টাটা কি খুব কঠিনভাবে হয়, অর্থাৎ জেদ নিয়ে সে ঘুরে দাঁড়াতে পারে, তাহলে কিন্তু আমি বলে দিলাম সে কিন্তু সফল হবেই। কারণ একটা জেদ যে আমি ভালো কিছু করতে চাই, ভালো জায়গায় চান্স পেতে চাই, তার মাথার ভিতরে, তার মনের ভিতরে যদি শুধু এই কনসেপ্টটাই থাকে, তাহলে দুনিয়ার কোনো কিছুই তাকে আকর্ষিত করতে পারবে না।
কারণ তার মাঝে একটাই টার্গেট থাকবে, আমি ভালো জায়গায় চান্স পেতে চাই, চান্স পাওয়ার জন্য যা যা করা দরকার আমাকে চান্স পেতেই হবে। সো আমি তোমাদের একটা কথাই বলতেছি যে তোমরা বিভিন্ন মোটিভেশন এই সেই আবি ঝাবি ভাই নো, এগুলোর দরকার নাই। তুমি শুধু একটা জিনিস ভাবো যে আমি ভালো জায়গায় চান্স পেতে চাই, বাপ মায়ের আমি মুখ উজ্জ্বল করতে চাই, আমার কারণে আবার আমার বাবা মা যেন কোথাও মাথা নিচু না করে। এই বিষয়টাই যদি শুধু তুমি মাথায় রাখতে পারো তাহলে কিন্তু ভাই পড়াশোনার গতি এমনিতেই বেড়ে যাবে। ঠিক আছে? সো তোমরা আর দুশ্চিন্তায় না থেকে পড়াশোনায় মনোযোগ দাও, দেখবা এখনও কামব্যাক করা সম্ভব। আর এইচএসসি 24 যারা এখনও পরীক্ষা নিয়ে চিন্তিত আছো, নিজেকে খুব অসহায় ভাবতেছো যে আসলে এতদিন চলে গেল, সময়গুলো পার হয়ে গেল, আমি পড়াশোনা কিছুই করি না, রেজাল্ট কিভাবে সম্ভব? অবশ্যই রেজাল্ট সম্ভব। তুমি প্ল্যানিং নিয়ে এখনও পড়াশোনা করো, এই অল্প সময়ের মধ্যেও কিন্তু কামব্যাক করা সম্ভব। কি ক্লিয়ার তো? তাহলে এখন আমাদেরকে মনোযোগ দিতে হবে কিভাবে আমরা এইচএসসিতে ভালো রেজাল্ট করব, বেশি নাম্বার পাবো, তারপর আমরা অ্যাডমিশনের প্ল্যানিং নিয়ে আগাবো। এবং তোমাদের এইচএসসি 24 ব্যাচ তোমাদের আরও একটা আমি সুখবর দিতে চাই যে এই যে যেমন তোমাদের আমি এইচএসসি সাজেশনমূলক ক্লাস নিতেছি, তেমনিভাবে অ্যাডমিশনও আমি তোমাদের জন্য একটা ফ্রি কোর্স নামাবো, যেখানে বিভিন্ন যে আমাদের টার্গেট থাকবে ডিইউ অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটির আদলে এবং গুচ্ছের আদলে আমরা কিন্তু ফ্রি কোর্স নামাবো। এবং এই কোর্সে তোমরা ফ্রিতেই কিন্তু অ্যাডমিশনের সকল ক্লাস পাবা। ঠিক আছে? এবং অবশ্যই ওই ক্লাসগুলো যারা আমার এই সাজেশনমূলক ক্লাসগুলো দেখে উপকৃত হয়েছে তারা অবশ্যই অ্যাড হবা। আমি একটা প্রাইভেট গ্রুপে সেই ক্লাসগুলো নেব, তো এটা সম্পর্কে আমি পরে তোমাদের বিস্তারিত জানাবো। জাস্ট আমরা এখন মূল যে ক্লাসটা করি। ঠিক আছে? তাহলে চলো আমরা হচ্ছে বৃত্তের লাস্ট ক্লাস, লাস্ট প্রশ্ন 5 নম্বর প্রশ্নটা আমরা দেখে নিই। দেখো এখানে একটা সুন্দর একটা চিত্র দেওয়া আছে এবং দেখো এই চিত্রটা কি কি আছে একটু ভালো করে বুঝো। এখানে কেন্দ্র দেওয়া আছে সি, বাট কেন্দ্র কিন্তু কত এটা দেওয়া নাই আমাদের। এবং এই বৃত্তটি দেখো ওয়াই অক্ষকে ছেদ করেছে এবং মূল বিন্দু দিয়ে গিয়েছে ওয়াই অক্ষের এবং বি বিন্দুতে ছেদ করেছে। আমরা বি বিন্দুটা জানি না, এই বিন্দুটা জানি 0 0 এবং একটা রেখা দেওয়া আছে। এবং এখানে আরও একটা জিনিস দেওয়া আছে, দেখো দৃশ্যকল্প 2 যে রেখাত্রয়ের সমীকরণ x = 0, y = 0, x = a, তিনটা রেখার সমীকরণ দেওয়া আছে। এটা আমাদের উদ্দীপক। এবার ভাইয়া এই উদ্দীপক থেকে দেখো এবার আমাদের হচ্ছে প্রশ্ন দেওয়া আছে সৃজনশীল। এখানে টোটাল 5টা প্রশ্ন দেওয়া আছে। আমরা এখন এক এক করে এই 5টা প্রশ্নেরই আমরা সলভ করব। ঠিক আছে? তাহলে চলো আমরা প্রথম প্রশ্নতে চলে যাই। খেয়াল করো প্রথম প্রশ্নটি একটু তোমরা মনোযোগ দিয়ে পড়ো। প্রথম প্রশ্নটি দেখো, আর তোমরা হচ্ছে প্রত্যেকটা প্রশ্নতে যে চিত্র দেওয়া আছে এই চিত্র দেখে কিন্তু তোমরা হতাশ হও না, কারণ আমি উদ্দীপকটা নেওয়ার জন্য আমি হচ্ছে চিত্র দিয়ে রেখেছি, যে প্রত্যেকটা প্রশ্নতেই উদ্দীপক নেওয়ার জন্য চিত্রটা দিয়ে রেখেছি যাতে তোমাদের বোঝার সুবিধা হয় তার জন্য। হ্যাঁ, তো এখানে খেয়াল করো এই প্রশ্ন যেটা দেওয়া আছে একটা বৃত্তের সমীকরণ বলেছে বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে, তাহলে সি এর মান কত? ভাইয়া এটা কিন্তু আমরা জানি একটা বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে, এক্স অক্ষকে স্পর্শ করে মানে আমরা কি জানি বলো তো? এক্স অক্ষকে স্পর্শ করলে g² কি হয়? g² c হয়। এটা আমরা জানি যে একটা বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে g² c, যদি y অক্ষকে স্পর্শ করে তাহলে f² c। তাহলে এখন এই যে বৃত্তের সমীকরণ দেওয়া আছে, তাহলে এখান থেকে কি আমরা g আর f এর মানটা বের করতে পারছি না? দেখো তো এখান থেকে যদি আমরা -g - f এর মানটা বের করি, ভাইয়া কত আসছে? x এর সহগ ডিভাইডেড বাই -2 মানে 2, y এর সহগ ডিভাইডেড বাই -2 মানে 3। তাহলে দেখো আমরা এখান থেকে g এর মান কত পাচ্ছি? g এর মান পাচ্ছি -2, g এর মান কত? -2, কারণ এটা কি -g এর মান, এটা কার মান? -f এর মান, তাহলে g এর মান আমরা পাচ্ছি -2। এখন আমরা বলতে পারি যে x অক্ষকে স্পর্শ করলে আমরা জানি g² হচ্ছে c, অর্থাৎ ধ্রুবকটা কি হবে? g এর উপর স্কোয়ার। তাহলে g² মানে কি দেখো তো 4 হচ্ছে c। তাহলে আমরা দেখো এখান থেকে c এর মানটা কিন্তু পেয়ে গেলাম। c এর মান হচ্ছে কত? 4। এটা হচ্ছে ক নাম্বার আমাদের প্রশ্ন। কি ক্লিয়ার তো? এবার চলে যাও পরবর্তী প্রশ্নতে। দেখো ভাইয়া পরবর্তী প্রশ্ন খ নাম্বার। খ নাম্বারটা দেখো, এখানে প্রশ্নটা একটু ভালো করে বুঝো, প্রশ্ন বুঝলেই অঙ্ক হয়ে গেল। হ্যাঁ, আমরা অনেকেই প্রশ্ন বুঝি না, প্রশ্ন না বুঝে সলভ করি। আবার অনেকে কি করি যে সমাধান দেখে সলভ করি। তোমরা সমাধান দেখে সলভ করবে না, তোমরা কি করবে? আগে প্রশ্ন পড়বা, প্রশ্ন পড়ে প্রশ্নতে কি দেওয়া আছে কিভাবে বের করতে হবে জিনিসগুলো আগে দেখবা, এরপরে প্রশ্নটা সলভ করার চেষ্টা করবা। যদি দেখো সলভ করতে না পারছো তখন কিন্তু ক্লাসগুলোতে দেখবা। ঠিক আছে? তখন দেখবা যে সলভটা কিভাবে করা যায়, সলিউশনটা পাচ্ছে কিনা।
কিন্তু প্রথমে নিজে নিজে আগে চেষ্টা করতে হবে। কি ক্লিয়ার তো? আচ্ছা, তাহলে এখন দেখো খ নাম্বার প্রশ্ন, একটি বৃত্তের পরামিতিক সমীকরণ। আচ্ছা, পরামিতিক বিষয়টা কি? পরামিতিক মানে হচ্ছে যে এক্স ও ওয়াইকে তৃতীয় চলক দ্বারা রিপ্রেজেন্ট করবে, অর্থাৎ তৃতীয় চলক দ্বারা প্রকাশিত হবে। এখানে তৃতীয় চলকটাই হচ্ছে প্যারামিটার। তৃতীয় চলক টি, জেড, অন্য কিছু হতে পারে। যেমন দেখো এক্স এর মানটা কার উপর ডিপেন্ড করছে? টি এর উপর। ওয়াই এর মানটা কার উপর ডিপেন্ড করছে? টি এর উপর। এটা হচ্ছে পরামিতিক সমীকরণ, যে এক্স আর ওয়াই এর মান তৃতীয় চলকের উপর ডিপেন্ড করবে, সেটা হচ্ছে পরামিতিক সমীকরণ। আর এখানে টি হচ্ছে প্যারামিটার। এই তৃতীয় চলকটাকে বলা হয় কি? প্যারামিটার। তৃতীয় চলকটাকে বলা হয় প্যারামিটার। এই জিনিসটা অনেক জায়গাতে পাবা। ওকে, আচ্ছা, তাহলে এখন দেখো পরামিতিক সমীকরণ কি এটা আমরা বুঝলাম। ঠিক আছে, এখন বলেছে বৃত্তের কেন্দ্র। তাহলে পরামিতিক সমীকরণটাকে আগে বৃত্তের মূল সমীকরণে কনভার্ট করে আমাদের কেন্দ্র বের করতে হবে। তো দেখো যে আমাদের যেটা দেওয়া ছিল, যে দেওয়া আছে কি কি দেওয়া আছে দেখো তো। আমাদের দেওয়া ছিল এক্স স্কোয়ার ইকুয়াল 1 মাইনাস টি স্কোয়ার, এটা 1 নম্বর, এবং ওয়াই ইকুয়াল হচ্ছে টি, এটা হচ্ছে কি 2 নম্বর। এখন আমরা যদি ওয়াই এর মানটা একে বসাই দিই তাহলে 1 হতে পাই। দেখো খেয়াল করো, তাহলে আমরা যদি একে বসাই দিই, আচ্ছা দেখো যদি একে বসাই দিই তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি? এক্স স্কোয়ার ইকুয়াল 1 মাইনাস ওয়াই স্কোয়ার। আমরা ওয়াই স্কোয়ারটাকে এদিকে পার করে দাও, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল হচ্ছে 1। এই যে ভাইয়া, এটাই কিন্তু আমাদের বৃত্তের সমীকরণ হয়ে গেল। এখন আমাদের কি দেখো আমাদের কি বের করতে বলেছিল? বৃত্তের কেন্দ্র। তাহলে এখান থেকে কি আমরা বের করতে পারি না যে কেন্দ্র কত? বলো তো, কেন্দ্র হচ্ছে 0 0। এটাই আমাদের উত্তর। কারণ এটা কেন্দ্র 0 0, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার হলে বৃত্তের কেন্দ্র কি হয়? 0 0 হয়। তাহলে আমাদের এই প্রশ্ন কমপ্লিট। এবার আমরা পরবর্তী প্রশ্নতে চলে যাই। দেখো আমাদের পরবর্তী প্রশ্নটা কি ছিল একটু ভালো করে দেখো, যে দৃশ্যকল্প 1A, দৃশ্যকল্প 1A আমাদের যে মানগুলো দেওয়া আছে, ও এর মান দেওয়া আছে 3। দেখো ও থেকে এ এর মানটা হচ্ছে 3। তাহলে এই জায়গায় যদি আমরা বিন্দু নিই তাহলে এটা 3,0, কারণ আমরা জানি এক্স অক্ষে ওয়াই এর মান কি হয়? 0 হয়। আচ্ছা, ও বি এর মান দেওয়া আছে 5, তাহলে ও থেকে বি এর মান দেওয়া আছে 5। এই জায়গায় যদি আমরা বিন্দু নিই তাহলে বিন্দুটা কি পাচ্ছি? দেখো তো 0 5। এবার বলেছে এত হলে বৃত্তটির সমীকরণ বের করো। আচ্ছা, তাহলে দৃশ্যকল্প 1 থেকে যদি আমাদের বৃত্তের সমীকরণ বের করতে বলে, তাহলে একটা জিনিস লক্ষ্য রাখো তো, এই বৃত্তটি আমাদের 3 0 0 0 বিন্দু, 0 5 বিন্দু, 3টা বিন্দু দিয়ে অতিক্রম করেছে না? এইটা হচ্ছে 0 0 মূল বিন্দু 0 0। তাহলে 3টা বিন্দু দিয়ে যদি অতিক্রম করে, আমরা 4 নম্বর প্রশ্ন দিয়ে কিন্তু একটা সৃজনশীল প্রশ্ন সলভ করলাম, যে যদি একটা বৃত্ত 3টা বিন্দু দিয়ে অতিক্রম করে তাহলে কিন্তু আমরা বৃত্তের সমীকরণ ধরে নিব, দিয়ে জি এফ সি এর মানটা বের করব, মূল সমীকরণে বসাই দেব, তাহলে আমাদের কিন্তু বৃত্তের সমীকরণ বের হয়ে গেল, তাই না? তাহলে আমরা এখন বৃত্তের সমীকরণটা ধরে নিই, যে ধরি বৃত্তের সমীকরণ। দেখো বৃত্তের সমীকরণ, তাহলে বৃত্তের সমীকরণটা কি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 2 জি অফ এক্স প্লাস 2 এফ অফ ওয়াই প্লাস সি ইকুয়াল হচ্ছে 0। জি এফ সি 3টার মানে বের করতে হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি, দেখো 3টা বিন্দু দিয়ে অতিক্রম করেছে, 0 0 3 0 0 5। তাহলে আমরা বলতে পারি যে 0 0 বিন্দুগামী হলে, 1 নম্বর সমীকরণটি, হ্যাঁ আমি আর ডিটেলসে লিখছি না, বিন্দুগামী হলে। দেখো যদি 0 0 বিন্দুগামী হয় তাহলে এটা 0 এটা 0 এটা 0 এটা 0 সবগুলো 0 হয়ে যাচ্ছে না? তাহলে সি এর মান কত বলো তো? 0। সি এর মান 0 পেলাম। এবার 0 5 0 5 বিন্দুগামী হলে, দেখো 0 5 বিন্দুগামী হলে, যদি 0 5 বিন্দুগামী হয় তাহলে আমরা কি পাচ্ছি? দেখো তো এক্স এর মানটা 0, ওয়াই এর মানটা 5, তাহলে 0 ওয়াই এর মান 5 মানে 25, এটা 0 তাহলে ওয়াই এর মান 5 মানে প্লাস হচ্ছে 10f, আর সি এর মান 0 মানে 0 ইকুয়াল হচ্ছে 0। তাহলে অতএব আমরা এফ এর মান পাচ্ছি
যে -5/2। এফের মান আমরা কত পাচ্ছি -5/2। আমরা এটাকে দিকে পার্টিকুলার 25 আর 25 আর হচ্ছে 10 কাটাকাটি করলে -5/2, 5 দিয়ে কাটাকাটি করেছি। এবার এবং আমাদের আরেকটা মান কত দেওয়া আছে দেখো তো, 30 বিন্দুগামী হলে, 30 বিন্দুগামী হলে দেখো যদি 30 বিন্দুগামী হয় তাহলে এখান থেকে আমরা x এর মানটা 3 আর y এর মানটা 0, তাহলে 3 স্কোয়ার 9, এটা 0, এটা প্লাস হচ্ছে 6g আর সবগুলোই হচ্ছে 0। তাহলে এখান থেকে আমরা g এর মান পাচ্ছি কত দেখো তো, g এর মান -9, 3 দিয়ে কাটাকাটি করলে -3/2। আমরা g এর মান, f এর মান, c এর মান তিনটা পেয়ে গেছি না? এই তিনটা মানকে যদি আমরা 1 নম্বর সমীকরণে বসাই দিই তাহলে আমাদের কিন্তু বৃত্তের সমীকরণটা চলে আসবে। তাহলে এখান থেকে তুমি লিখতে পারো দেখো যে g f c এর মান 1-এ বসাই, যদি 1-এ বসাই আমাদের কি আসছে দেখো তো, 1 নম্বর ছিল এখানে যে x স্কোয়ার প্লাস হচ্ছে y স্কোয়ার, তারপর প্লাস 2 ইন্টু জি এর মান, তাহলে -3/2x প্লাস 2 ইন্টু এফের মান হচ্ছে -5/2y প্লাস সি এর মান 0 ইকুয়াল 0। টোটালটাকে যদি তুমি সলভ করো তাহলে তুমি পাবা x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, 2 কেটে গেল, -3x, 2 কেটে গেল, -5y প্লাস হচ্ছে 0 ইকুয়াল হচ্ছে 0। এইটাই হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণ। আশা করি তোমরা ক্লিয়ার হয়েছো। আমাদের পরবর্তী প্রশ্নটা দেখো, যে এখানে বলেছে ওডি জ্যাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, ওডি জ্যাকে আমাদের বৃত্তের ব্যাস ধরতে হবে, দিয়ে বৃত্তের সমীকরণ বের করতে হবে। খেয়াল করো, এটা হচ্ছে ও আর এটা হচ্ছে ডি। তাহলে এই ওডি জ্যাকে ব্যাস ধরতে হবে। তাহলে ওডি জ্যাকে যদি ব্যাস ধরি তাহলে ব্যাসের প্রান্ত বিন্দু আমাদের জানতে হবে। আচ্ছা, তাহলে ব্যাসের প্রান্ত বিন্দু যদি আমরা জানি তাহলে দেখো এখানে হচ্ছে এটা হচ্ছে 0 0। আমরা যদি এই বিন্দুটা বের করতে পারি তাহলে আমাদের হচ্ছে বৃত্তের সমীকরণ পেয়ে যাব। আচ্ছা, তাহলে এখন এই বিন্দুটা আমরা কিভাবে বের করতে পারি, একটা জিনিস দেখো যে আমরা এই বিন্দুটা কিভাবে বের করতে পারি। দেখো তো, আমরা কিন্তু এখান থেকে বৃত্তের সমীকরণটা বের করেছিলাম না? আমরা কিন্তু বৃত্তের সমীকরণটা বের করেছিলাম। ওই বৃত্তের সমীকরণে আমরা যদি এখান থেকে বৃত্তের সমীকরণ আর হচ্ছে এই রেখার যে সমীকরণ, এদের যদি ছেদ বিন্দু বের করি তাহলে কি আমরা এই বিন্দুটা পেয়ে যাচ্ছি না? আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। তাহলে আমরা বৃত্তের সমীকরণ যেটা পেয়েছিলাম, যে বৃত্তের সমীকরণটা পেয়েছিলাম x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তারপরে হচ্ছে আমরা পেয়েছিলাম যে মাইনাস হচ্ছে কত যেন, আচ্ছা আমি একটু বৃত্তের এর আগে যে সমীকরণটা পেয়েছিলাম একটু ডিরেক্ট বসাই দিই, কারণ এখানে আমরা যেহেতু আগের বৃত্তের সমীকরণ পেয়ে গেছি তো এখানে বৃত্তের সমীকরণটা আমরা ডিরেক্ট বসাই দিচ্ছি ঘ নম্বরের জন্য। যে আমরা বৃত্তের সমীকরণটা পেয়েছিলাম x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -3x -5y ইকুয়াল হচ্ছে 0। এটা আমরা বৃত্তের সমীকরণ পেয়েছিলাম। এখন এই বৃত্তের সমীকরণ আর এই যে রেখা, মূলবিন্দুগামী রেখা আছে না, এই রেখার সমীকরণ দেওয়া আছে কত, y = x। এদের যদি ছেদ বিন্দু বের করি তাহলে কি আমরা ডি বিন্দুটা পেয়ে যাচ্ছি না? কারণ তোমাকে কিন্তু বলে দিয়েছে ব্যাসের প্রান্ত বিন্দু ধরে নিতে হবে, ঠিক আছে? দেন আমাদের বৃত্তের সমীকরণ বের করতে হবে। তাহলে এখন দেখো যে আমরা হচ্ছে বৃত্তের সমীকরণ পেলাম। এবার এটা 1 নম্বর সমীকরণ, আর 2 নম্বরে যেটা রেখার সমীকরণ দেওয়া ছিল সেটা হচ্ছে কি, এবং দেওয়া ছিল y = হচ্ছে x, এটা ছিল 2 নম্বর সমীকরণ। এখন আমরা যদি y এর মানটা এখানে বসাই দিই তাহলে দেখো তো, যদি y এর মানটা এখানে বসাই দিই আমরা কি পাচ্ছি, x স্কোয়ার প্লাস x স্কোয়ার মাইনাস হচ্ছে y এর জায়গায় x বসাচ্ছি, 3x মাইনাস হচ্ছে 5x ইকুয়াল হচ্ছে 0। তাহলে টোটাল আমরা কি পাচ্ছি দেখো তো, 2x স্কোয়ার মাইনাস হচ্ছে 8x ইকুয়াল হচ্ছে 0। আচ্ছা, তাহলে এখন দেখো আমরা এখান থেকে কি পাচ্ছি একটু খেয়াল করো। এখান থেকে যদি আমরা x এর মানটা বের করি তাহলে 2xটা যদি কমন নিই তাহলে x মাইনাস হচ্ছে 4 ইকুয়াল হচ্ছে 0। তাহলে আমরা পাচ্ছি একটা x = 0 আর একটা পাচ্ছি x = হচ্ছে 4। এটা আমরা পেলাম। এখন x এর মানগুলো যদি আমরা এই সমীকরণে বসাই দিই তাহলে কার মান পাবো, y এর মান পাবো। তাহলে এবং আমরা যদি x = 0 হলে দেখো তো y = কত, 0। x = 4 হলে y = কত বলো তো, y = হচ্ছে 4। তাহলে আমরা যদি ডি বিন্দুটা বের করি, দেখো এখানে কিন্তু x এর মান 0, y এর মান 0, মানে কি এই বিন্দুটা পেয়ে গেলাম না? আর x এর মান 4 হলে y এর মান 4, তাহলে এই বিন্দুটা আমরা কত পাচ্ছি,
এই বিন্দুটা আমরা 4,4 পেয়ে যাচ্ছি না? ক্লিয়ার তো? তাহলে আমরা ব্যাসের দুইটা প্রান্ত বিন্দু পেয়ে গেলাম। তাহলে এখন বৃত্তের সমীকরণ আমরা বের করতে পারবো না? বৃত্তের সমীকরণ কিন্তু এখন আমরা বের করতে পারি, কারণ আমরা কিন্তু আগেই এই সূত্রটা জেনে নিয়েছি। তাহলে এখন দেখো আমরা যদি বলি যে অতএব বৃত্তের সমীকরণ, তাহলে ওডিকে ব্যাস ধরে বৃত্তের সমীকরণ, বৃত্তের আমরা যদি সমীকরণ নিই, তাহলে সমীকরণের সূত্র কি ছিল? x মাইনাস x1 x মাইনাস x2 প্লাস y মাইনাস y1 আর হচ্ছে y মাইনাস y2 ইকুয়াল হচ্ছে 0। এখানে যদি আমরা মানগুলো বসাই দিই তাহলে উত্তর। আর এটা আমি বসালাম না, কারণ এই টাইপের একটা অঙ্ক আমি তোমাদের সলভ করে দিয়েছি। তাহলে এটা হচ্ছে x1 y1 ধরবা, এটা x2 y2, এখানে বসাই দিবা, যা পাবা সেটাই কিন্তু বৃত্তের সমীকরণ। তাহলে আশা করি এই কনসেপ্টটা তোমরা ক্লিয়ার হয়েছো। ওকে, এবার আমরা পরবর্তী কনসেপ্টে চলে যাই। দেখো আমাদের পরবর্তী প্রশ্ন, হ্যাঁ খেয়াল করো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দৃশ্যকল্প 2, এ প্রদত্ত রেখাত্রয়কে স্পর্শ করে এরূপ বৃত্তের সমীকরণ আমাদের বের করতে বলেছে। দৃশ্যকল্প 2 বলতে কোনটা? দেখো এই যে তিনটা রেখার সমীকরণ দেওয়া আছে না, এখানে কিন্তু দৃশ্যকল্প 2 দেওয়া আছে, মানে এটা কিন্তু আমাদের দরকার নাই, হ্যাঁ এটা বাতিল। x = 0, y = 0 আর x = a, এই তিনটা রেখা দেওয়া আছে। এখান থেকে আমাদের বৃত্তের সমীকরণটা তৈরি করতে হবে। তাহলে আমরা যে রেখা সমীকরণ তিনটা দেওয়া আছে, সর্বপ্রথম এটা থেকে আমরা চিত্রে উপস্থাপন করব। তো দেখো আমরা চিত্র তৈরি করি, একটু ভালো করে দেখো, একটু মনোযোগ দিয়ে তোমরা দেখো। হ্যাঁ, এটা নিলাম x = 0, তাহলে x এর মান যদি 0 হয়, x এর মান দেওয়া আছে 0, তাহলে রেখাটি কি হবে? x অক্ষরেখার উপর দিয়ে যাবে। দেখো x প্রাইম, y প্রাইম, x এর মান দেওয়া থাকলে রেখাটি কি হবে? y এর সমান্তরাল। যদি x এর মান দেওয়া থাকে তাহলে রেখাটি y অক্ষের সমান্তরাল, তাহলে x = 0, তাহলে রেখাটি হচ্ছে এটা, এইটা হচ্ছে 1 নম্বর রেখা, এটা হচ্ছে 1 নম্বর রেখা। রেখাটা কি ছিল? x হচ্ছে 0। ওকে, তারপরে দেখো এবার y = 0, y = 0 মানে কি? y এর মান দেওয়া থাকলে x অক্ষের সমান্তরাল, তাহলে এটা হচ্ছে আমাদের 2 নম্বর রেখা, যে y = 0, এটা হচ্ছে 2 নম্বর রেখা। এখানে সমীকরণটা কি? y হচ্ছে 0। আচ্ছা, 3 নম্বর রেখাটা দেখো, x = a, তাহলে x এর মান দেওয়া আছে, তাহলে রেখাটি কি? y অক্ষের সমান্তরাল। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে রেখাটি হচ্ছে এরকম, যেহেতু y অক্ষের সমান্তরাল, তাহলে আমরা রেখাটি নিতে পারি এটা, যে এটা হচ্ছে আমাদের y অক্ষের সমান্তরাল। আচ্ছা, তাহলে x = a, মনে করো এখানে আছে a, এই জায়গায় a, তাহলে রেখাটি হচ্ছে y অক্ষের সমান্তরাল, তাহলে এটা হচ্ছে রেখা, এটা হচ্ছে আমাদের 3 নম্বর রেখা, এবং এটা হচ্ছে কি? x = a, 3 নম্বর রেখা নিলাম। এখন এই তিনটা রেখাকেই স্পর্শ করবে এরূপ বৃত্তের সমীকরণ আমাদের বের করতে হবে। আচ্ছা, তাহলে একটু দেখো, এই তিনটাকে যদি স্পর্শ করে তাহলে বৃত্তটা কি কি হতে পারে? দেখো এখান থেকে শুরু করে এটাকে স্পর্শ করলো, এটাকে স্পর্শ করলো, এভাবে স্পর্শ করে এটা একটা বৃত্ত হতে পারে। আবার এখানে স্পর্শ করলো, এখানে স্পর্শ করলো, এখানে স্পর্শ করলো, এটা একটা বৃত্ত হতে পারে। তাহলে এখানে বৃত্ত পাচ্ছি কয়টা আমরা? 2টা। এখন এই 2টা বৃত্ত যদি আমরা বের করতে চাই তাহলে কি কি লাগবে? বৃত্তের সমীকরণ বের করতে হলে কেন্দ্র আর ব্যাসার্ধ লাগবে না? অবশ্যই কেন্দ্র আর ব্যাসার্ধ লাগবে। তাহলে একটা জিনিস লক্ষ্য রাখো তো, এখান থেকে এতটুকু হচ্ছে a, তাহলে এখান থেকে এই পুরোটাই কতটুকু বলো তো? পুরোটাই হচ্ছে a। তাহলে আমরা কি এখান থেকে বলতে পারি না যে ব্যাস, আচ্ছা ব্যাস ইকুয়াল হচ্ছে কি? a। তাহলে দেখো তো ব্যাসার্ধ কি হচ্ছে? ব্যাসার্ধ ইকুয়াল a/2 হচ্ছে না? ব্যাসকে 2 দ্বারা ভাগ করলে ব্যাসার্ধ হয়ে যাচ্ছে না? তাহলে এই যে দেখো ব্যাসার্ধ পেয়ে গেলাম a/2। আচ্ছা, এখন আমরা ব্যাসার্ধ কিন্তু পেয়ে গেলাম। দেখো এটা কিন্তু বৃত্তের ব্যাস, এখানে বৃত্তের ব্যাস ছিল, তাহলে ব্যাস যদি a হয় তাহলে ব্যাসার্ধ কত? a/2, ব্যাসার্ধ হয়ে গেছে। এখন আমরা কেন্দ্রটা বের করতে পারি। আচ্ছা, এখন একটা জিনিস লক্ষ্য রাখো, যদি আমরা কেন্দ্রটা বের করতে চাই তাহলে কেন্দ্রটা কিভাবে বের করবো? একটু ভাবো। দেখো এখান থেকে এই জায়গা পর্যন্ত হচ্ছে a/2, যদি এই জায়গায় আসে, দেখো তো এখান থেকে এটা হচ্ছে কতটুকু? a/2। এখান থেকে এটা কতটুকু? এটাও কিন্তু a/2। কারণ কি? কারণ দেখো তো এই জায়গায় যা পাচ্ছ যে x অক্ষের স্পর্শ আবার y অক্ষকে স্পর্শ করেছে না? তাহলে এখানে কিন্তু অটোমেটিক আমরা পেয়ে যাচ্ছি যে এটা যদি a/2 হয় মানে a অংশটুকু, আর a অংশটুকু হচ্ছে কত? এটাও কিন্তু a/2। তাহলে একটা জিনিস দেখো যে আমাদের এই বৃত্তের ক্ষেত্রে কেন্দ্রটা কত হচ্ছে? a/2। এখানে যদি বৃত্তটা নিই তাহলে এই বৃত্তটার কেন্দ্র কত? চিত্র থেকে
কেন্দ্র ব্যাসার্ধ বের করবো, আমাদের এটাই প্রধান কাজ। তাহলে এখানে দেখো তো কেন্দ্রটা কি হচ্ছে, এক্স এর মান a/2 আর ওয়াই এর মান -a/2, কারণ কি এটা চতুর্ভাগে আছে না। তাহলে এখান থেকে আমরা কেন্দ্রটা কি পাচ্ছি দেখো তো, আমরা বৃত্তের কেন্দ্রটা পাচ্ছি a/2 ± a/2। তাহলে এক্স এর মানটা হচ্ছে a/2 আর ওয়াই এর মান কত +-a/2, অর্থাৎ -c -f এর মান আমরা পেয়ে গেলাম। এটা এইচ এর মান, এটা কে এর মান। তাহলে আমরা কেন্দ্রও পেয়ে গেলাম, ব্যাসার্ধ পেয়ে গেলাম। তাহলে কি এখন বৃত্তের সমীকরণ বের করতে পারবো না? তাহলে অতএব বৃত্তের সমীকরণ, আমরা যদি এখানে মানটা বসাই দিই, বৃত্তের সমীকরণটা কি হবে, x -a/2 তার উপর হোল স্কোয়ার প্লাস y মাইনাস, তাহলে +-a/2 তার উপর হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে r স্কোয়ার মানে কি a/2 তার উপর হচ্ছে স্কোয়ার। তাহলে এখন যদি তুমি এটাকে সলভ করো তাহলে যা পাবা সেটাই কিন্তু আমাদের বৃত্তের সমীকরণ, আচ্ছা তাহলে একটা জিনিস লক্ষ্য রাখো, আমরা হচ্ছে বৃত্তের যে সমীকরণ এটা আমরা এখান থেকে কিন্তু পেয়ে গেলাম। আর আমাদের দেখো যে আমরা হচ্ছে বৃত্তের যে সাজেশনমূলক ক্লাস ছিল, এই সাজেশনমূলক ক্লাসে টোটাল আমরা 5টি সৃজনশীল প্রশ্ন কিন্তু সলভ করলাম। এই 5টি সৃজনশীল প্রশ্ন যদি তোমরা ভালো করে প্র্যাকটিস করো, এই টাইপের প্রশ্নগুলো যদি সলভ করো, তাহলে বৃত্ত নিয়ে অন্ততপক্ষে তোমাদের আর কোনো হতাশা থাকবে না। ঠিক আছে, তাহলে তোমরা এই সাজেশনমূলক ক্লাসগুলো ভালো করে দেখে নাও, বেশি করে প্রশ্নগুলো প্র্যাকটিস করো, এবং পরবর্তীতে আমরা নতুন আরেকটি চ্যাপ্টার নিয়ে তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।